আসসালামু আলাইকুম। ক্লাস 9-10 এর শিক্ষার্থীরা কিংবা এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের জীববিজ্ঞানের খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার জীবের পরিবেশ। এই চ্যাপ্টারটার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এই একটা ক্লাসে আমরা চ্যাপ্টারটা 100% কভার করব। তো একদম বেসিক থেকে শুরু করে যত ধরনের সিকিউ, এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন বা যা কিছু বিগত বছরের এসএসসি পরীক্ষায় আসছে এবং সামনে আসতে পারে, আমরা সব কিছুই কভার করব। তো এই একটা ক্লাস করলে তোমার আর কিচ্ছু লাগবে না। তোমার আলাদা বেসিক ক্লাস, সিকিউ ক্লাস, এমসিকিউ ক্লাস, সাজেশন ক্লাস, টেস্ট পেপার সলভিং ক্লাস সব কিছু একসাথে এখানেই কভার হয়ে যাবে। তো এই একটা ক্লাসের পর আর কিচ্ছু লাগবে না। ভাই বই পড়া লাগবে না, না বইও পড়া লাগবে না, কারণ আমি তোমাদের বই দাগায় দাগাই পড়াবো। তো ক্লাসের মধ্যেই তোমার বইটা পুরাটা একবার রিভিশন হয়ে যাবে, ঠিক আছে? আর দাগানো বইয়ের পিডিএফ আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সো তোমরা চাইলে এই দাগানো বই থেকে তোমাদের মেইন বইটা দাগায় নিতে পারো। ইম্পর্টেন্ট সব লাইন কি এখানে দাগায় দেওয়া আছে, বুঝতে পারছো? তো তোমার যে কোনো পরীক্ষা বা এই চ্যাপ্টারটা যদি জীবনে আগে নাও পড়ে থাকো, জীবনেও পড়ো নাই, তোমার জন্য পারফেক্ট। তুমি যদি রিভিশন দিতে চাও তাও পারফেক্ট। তো শুধু এই চ্যাপ্টারটার ক্লাস না, আমাদের ক্লাস 9-10 কিংবা এসএসসি সিলেবাসের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস কি এখানে দেওয়া আছে। হ্যাঁ, তুমি এগুলার মাধ্যমে এসএসসি একটা বা ক্লাস 9-10 একটা সলিড প্রিপারেশন নিতে পারো। এই ক্লাসগুলো দেখলে সবার থেকে তোমার প্রিপারেশনটা কিন্তু আগায় থাকবে, তো চলো আর কথা না পারে আমরা শুরু করি। তো আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে জীবের পরিবেশ। ব্যাপারটা আসলে কি? প্রত্যেকটা জীব পরিবেশেই তো বাস করে, তাই না? এখন ও যেই পরিবেশে বাস করে সেখানে কিন্তু একটা জীব না, অনেক জীব থাকে, অনেক জীব, অনেক প্রাণী, অনেক উদ্ভিদ, ভাইরাস, ব্যাকটেরিয়া, অনেক কিছু থাকে, তাই তো? এবং এরা কিন্তু একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করে, রিয়্যাক্ট করে, তাই তো? এবং একে অপরের উপর নির্ভরশীল হয়, একটা আরেকটার উপকার করে, অপকার করে, বিভিন্ন টাইপের ইন্টারাকশন এদের মাঝখানে হয়, তাই তো? শুধু তাই না, যেই পরিবেশটায় তারা বাস করে সেখানেও কিন্তু তার সাথেও, পরিবেশের সাথেও কিন্তু তাদের কি হয়, বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া হয় না? পরিবেশ থেকে বিভিন্ন কিছু সে নেয়, তারপর পরিবেশে আবার বিভিন্ন কিছু ছেড়ে দেয়। চিন্তা করো, পরিবেশ থেকে এই যে আমরা অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি, তাই না? এরপর পানি থেকে শুরু করে সব কিছুই আমরা খাচ্ছি, এগুলো কিন্তু পরিবেশের উপাদান। তারপর আমরা মরে যাওয়ার পর দেখো আমাদের বডিতে যা যা ছিল সেগুলো সব পচে পরিবেশে বা মাটিতে চলে যাচ্ছে, তাই তো? তো এই যে একটা পরিবেশের বিভিন্ন উপাদান, জৈব উপাদান, জড় উপাদান, এদের মাঝখানের যে ক্রিয়া বিক্রিয়া, সেগুলাই আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব, ঠিক আছে? এখানে সুন্দর করে লেখা আছে, দেখো একটু রিডিং করে ফেলবা। পৃথিবীর সকল জীব, জড়, ভৌত অবস্থা সবকিছু মিলেই আমাদের পরিবেশ। জীব কি করে? সক্রিয়ভাবে জড়জগৎ থেকে তাদের প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে, হ্যাঁ, এবং তার জীবন অতিবাহিত করে। এবং মরে যাওয়ার পর কি হয়, আমাদের যেই জৈব উপাদানগুলো আমাদের বডিতে ছিল এগুলো আবার পরিবেশে চলে যায়। তাহলে খেয়াল করো ব্যাপারটা কিভাবে হয়। সূর্য থেকে গাছপালা কি করে? সৌরশক্তি, এটা হচ্ছে ধরো একটা গাছ, ধরো কি গাছ আঁকলাম এটা, হ্যাঁ, সৌরশক্তি নেয় পরিবেশ থেকে, কি নেয়? কার্বন ডাইঅক্সাইড, ওর মূল দিয়ে পানি নেয়, নাইট্রোজেন নেয়, বিভিন্ন জিনিস নিয়ে ও কি শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। ওই খাদ্যের উপরই সকল প্রাণীকুল নির্ভরশীল, তাই তো? আচ্ছা, তো এখান থেকে ধরো গরু ছাগল এটাকে খাইলো, তাহলে সূর্যের শক্তি ফার্স্টে গাছপালায় আসছে, সেটা তারপর কি গরু ছাগল বিভিন্ন কি তৃণভোজী প্রাণীতে গেল, তারপর সেগুলাকে আবার মাংসাশী প্রাণী যেগুলো আছে, ধরো মানুষ, ভাগ, এরা খায়, ঠিক আছে? আচ্ছা, হইল। তারপর কি হয় আমাকে বলো? তারপর মানুষ যখন মারা যায়, মানুষ কি আবার পরিবেশের সাথে মিশে যায়, তাই তো? এই যে মিশে যাওয়ার কাজটা, এটা কে করে জানো? এটা করে হচ্ছে এই যে তোমার বডি তো পচে যাবে, পচে মাটির সাথে মিশে যাবে না, এই কাজটা করে বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া। তাহলে দেখো পরিবেশ থেকে যা কিছু আসছে একটা সময় গিয়ে আবার কিছুটা অংশ পরিবেশেই ফেরত যায়। এগুলা নিয়ে আলোচনা করা হয়েছে এই চ্যাপ্টার। দেখো কিছু সংজ্ঞা আছে, আমরা সংজ্ঞাগুলো একটু দেখে ফেলবো সুন্দর করে। হ্যাঁ, প্রাকৃতিক পরিবেশে উদ্ভিদ এবং প্রাণী, এই দুই ধরনের জীবের সাথে জড় পদার্থের মধ্যে যে শক্তি আর বস্তুর আদান প্রদান হয় তাকে বলা হয় মিথস্ক্রিয়া। বুঝছো? প্রাকৃতিক পরিবেশে উদ্ভিদ ও প্রাণী, এই দুইটা কি আমাদের জৈব উপাদান। হ্যাঁ, এদের সাথে জড় পদার্থের, পরিবেশের জড় পদার্থের যে শক্তি এবং বস্তুর আদান প্রদান হয় সেটাকেই বলা হয় মিথস্ক্রিয়া। ব্যাপারটা বুঝছো? পরিবেশের সাথে
আমাদের পরিবেশের সাথে এটার সাথে উদ্ভিদ ও প্রাণী, হ্যাঁ, এদের যে বিভিন্ন জিনিস আদান প্রদান হচ্ছে, আবার উদ্ভিদ প্রাণীর মধ্যেও কিন্তু হচ্ছে, এটাকেই বলা হয় মিথস্ক্রিয়া, ইন্টারাকশন। বুঝছো, একটা কাইন্ড অফ ইন্টারাকশন। হ্যাঁ, আর এ ধরনের মিথস্ক্রিয়ায় সুন্দর করে লেখা আছে, এই সংজ্ঞাগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি পরে সংজ্ঞাটা আরো সুন্দর করে লিখে দিব। আর এ ধরনের মিথস্ক্রিয়ায় আন্তঃসম্পর্ক ঘটে। এরকম পৃথিবীর যে কোনো অঞ্চলকে বলা হয় বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। বুঝছো, এই যে একটা এলাকা যেখানে এই উদ্ভিদ প্রাণী এবং পরিবেশের উপাদানগুলোর মধ্যে কি আদান প্রদান ঘটে, এরকম যে কোনো এলাকাকেই বলা হয় ইকোসিস্টেম, বাস্তুতন্ত্র। বুঝতে পারছো? ফর এক্সাম্পল, সুন্দরবনের বাস্তুতন্ত্র আমরা বলবো। সুন্দরবন একটা এলাকা, ওখানে এই আদান প্রদানগুলো হচ্ছে না, তাহলে ওই যে বাস্তুতন্ত্র, এটাকে বলবো সুন্দরবনের বাস্তুতন্ত্র। হ্যাঁ, আবার তোমার ঘরের ভিতরে একটা বাস্তুতন্ত্র আছে। তোমার ঘরের ভিতর বিভিন্ন জৈব উপাদান আছে, বিভিন্ন প্রাণী আছে, তুমি আছো, মশা আছে, টিকটিকি আছে, টিকটিকি কিন্তু মশা খায়, তেলাপোকা আছে, কোনো ব্যাঙ আছে, তাই তো? আবার পুকুরের একটা বাস্তুতন্ত্র হতে পারে। পুকুরের মধ্যে বিভিন্ন ধরনের জীব, উদ্ভিদ, তাদের সাথে পুকুরের যে জৈব উপাদান বা জড় উপাদানের সাথে আদান প্রদান হয়, হ্যাঁ, সেটাকেই কি বলা হয়? মিথস্ক্রিয়া। আর মিথস্ক্রিয়া যেখানে হচ্ছে, এরকম অঞ্চলকে বলা হয় বাস্তুতন্ত্র। সো বাস্তুতন্ত্রের সংজ্ঞা খুবই ইম্পর্টেন্ট। বাস্তুতন্ত্র দেখো তো কি বলছে। বাস্তুতন্ত্র বলতে, মনোযোগ, বাস্তুতন্ত্র বলতে ভূপৃষ্ঠের এমন কোনো একককে বোঝায় যেখানে জড় খাদ্য উপাদানকারী সবুজ উদ্ভিদ, খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল কিছু প্রাণী এবং মৃত জীবদেহকে পরিবেশের সাথে মিশিয়ে দেওয়ার জন্য অণুজীব রয়েছে এবং এসব উপাদানের মধ্যে যথাযথ আন্তঃসম্পর্ক বিদ্যমান। তো বাস্তুতন্ত্র কি খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? এই সংজ্ঞাটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো বাস্তুতন্ত্র বলতে ভূপৃষ্ঠের উপর এমন কোনো একককে মানে এলাকাকে বোঝায় যেখানে কি কি আছে আমাকে বলো। জড় উপাদান আছে, একটু মনোযোগ, জড় উপাদান আছে, তাই তো? আচ্ছা, তারপর খাদ্য উপাদানকারী সবুজ উদ্ভিদ আছে, এরপর খাদ্যের জন্য উদ্ভিদের উপরে নির্ভর করে এমন সব প্রাণী আছে, এবং এই প্রাণীরা যখন মারা যাবে ওদেরকে তো পরিবেশের সাথে মিশিয়ে দিতে হবে, ওই মিশানোর জন্য অণুজীব রয়েছে এবং এগুলার মধ্যে ক্রিয়া বিক্রিয়া মানে পারস্পরিক সম্পর্ক বিদ্যমান। এরকম এলাকাকে কি বলা হয়? বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র ফর এক্সাম্পল, এই ধরো একটা পুকুর, তাই না? পুকুরের বাস্তুতন্ত্র খেয়াল করো। এই দেখো, পুকুরে কিন্তু সবুজ উদ্ভিদ আছে, তাই না? সবুজ উদ্ভিদ আছে, এরপর শ্যাওলাও থাকে, শ্যাওলা, বিভিন্ন ভাসমান শ্যাওলা থাকে, এগুলোকে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন। কি বলা হয়? ফাইটোপ্লাঙ্কটন। ঠিক আছে, বুঝছো? এই যে সূর্যের আলোতে এই সবুজ উদ্ভিদগুলা এবং যে ফাইটোপ্লাঙ্কটন আছে ওরা কি খাবার তৈরি করে, তাই তো? তারপর ওই খাবারটা ছোট ছোট মাছ, ধরো চিংড়ি মাছ, ছোট মাছ। এরপর জু প্লাঙ্কটন আছে, জু প্লাঙ্কটনকে কি বলা হয় জানো? যে ছোট ছোট প্রাণী যেগুলো, এগুলো হচ্ছে জু প্লাঙ্কটন। ছোট মাছ, বিভিন্ন মাছের পোনা, জু প্লাঙ্কটন, এরা কি করে? ওই যে ফাইটোপ্লাঙ্কটন গুলা আছে ওগুলাকে খায়, তার মধ্যে একটা ক্রিয়া আছে। তারপর এই যে ছোট মাছ জু প্লাঙ্কটন, এদেরকে কারা খায়? একটু বড় আকৃতির মাছ যারা আছে ওরা খায়। ঠিক আছে, আচ্ছা, এবার এই যে একটু বড় আকৃতির মাছ যারা, ওদেরকে কারা খায়? বেশি বড় বোয়াল মাছ, শোল মাছ, মাগুর মাছ, এরা আবার বকও আছে, বুঝছো? পুকুরে কিন্তু বকও থাকে, বক এসে সব ওই মাছগুলাকেও খায়। এই যে ছোট মাছ, মাঝারি মাছ, এগুলা কিন্তু বক খেয়ে ফেলছে। তার মানে একে অপরের সাথে কি আছে? ইন্টারাকশন আছে না? তারপর এরা যখন মারা যাবে, এই বড় মাছটা বা এইটা, এরা আস্তে আস্তে কাদায় চলে আসবে। তারপর কাদায় বিভিন্ন ধরনের কি থাকে? ব্যাকটেরিয়া আর অণুজীব থাকে, ছত্রাক থাকে। ওরা কি করে? এই যে মাছটা মারা গেল তাকে পচায়ে কিছুটা খাদ্য তার থেকে নিয়ে নেয়, আর বাকিটা কি পরিবেশের সাথে মিশে যায়। তো এটাই হচ্ছে একটা বাস্তুতন্ত্র, বুঝছো? বাস্তুতন্ত্র ব্যাপারটা বুঝে গেছে। আর এটা কি? এটা একটা পুকুরের বাস্তুতন্ত্র। হ্যাঁ, বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র দেখতে পাওয়া যায়। আমরা আস্তে আস্তে ব্যাপারটা দেখবো। তো এখন আমরা যেই ব্যাপারটায় চলে আসবো সেটা হচ্ছে বাস্তুতন্ত্রের উপাদান। তো বাস্তুতন্ত্রের উপাদানটাকে তিনটা ভাগে ভাগ করা হয়: জড় উপাদান,
ভৌত উপাদান, জীব উপাদান। জড় উপাদান, ভৌত উপাদান, জীব উপাদান। জড় উপাদান হচ্ছে তোমার পরিবেশে কি ধরনের জড় উপাদান আছে। জড় উপাদান আবার দুই প্রকার, অজৈব বস্তু, জৈব বস্তু। যেগুলা জীব দেহ থেকে তৈরি হয় সেগুলো হচ্ছে জৈব বস্তু, আর যেগুলো জীব দেহ থেকে তৈরি না, অলরেডি পরিবেশে ছিল, সেগুলো হচ্ছে কি আমাদের অজৈব বস্তু। আমি কি বুঝাইতে পারলাম? তো জৈব বস্তু কারা বা অজৈব বস্তু কারা আমাকে বলো তো। জড় বস্তু, জড় উপাদান কারা? যে যত ধরনের পুষ্টি আছে, ধরো নাইট্রোজেন, অক্সিজেন, তারপর মাটি, পানি, যা কিছু আছে সবকিছুই কি আমাদের জড় উপাদান। এদের মধ্যে যেগুলা উদ্ভিদ দেহ বা প্রাণী দেহ থেকে আসে, জৈব বস্তু থেকে আসে, জীবিত বস্তু থেকে আসে, তারা হচ্ছে জৈব বস্তু। আর যারা জীবিত বস্তু থেকে আসে না, অলরেডি আগে থেকেই ছিল, তারা অজৈব বস্তু। আচ্ছা, বাস্তুতন্ত্রের ভৌত উপাদান বলতে কি বোঝায়? ওই বাস্তুতন্ত্রটা কেমন, ওই পরিবেশটা কেমন, বুঝছো? হ্যাঁ, বেসিক্যালি এটা হচ্ছে ওই পরিবেশটার আবহাওয়া ও জলবায়ু, এই ব্যাপারটাকে বোঝায়। আবহাওয়া কেমন, জলবায়ু কেমন, অর্থাৎ তাপমাত্রা কেমন, আর্দ্রতা কেমন, সমুদ্রপৃষ্ঠ থেকে কত উচ্চতায়, এইগুলা হচ্ছে ওই বাস্তুতন্ত্রটার ভৌত উপাদান, বুঝছো? ওই বাস্তুতন্ত্রের ভৌত উপাদানের উপর ভিত্তি করে ওখানে কি ধরনের জীব থাকবে বা প্রাণী থাকবে সেটা ম্যাটার করে। মরুভূমিতে এক প্রকার প্রাণী থাকে, আবার কি আমাকে বলো মেরু অঞ্চলে আরেক ধরনের প্রাণী থাকে। এবার জীব উপাদান, বাস্তুতন্ত্রে জীবিত সব উপাদানে কি জীব উপাদান। জীবিত উপাদানকে প্রধানত তিনটা ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগটা হচ্ছে উৎপাদক। উৎপাদক কি নাম শুনে বোঝা যাচ্ছে, যারা সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরি করে, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তারপর হচ্ছে খাদক, মানে এরা খায়। খাদককে তিন শ্রেণীতে ভাগ করা হয়, 3 বা 4, বুঝছো? প্রথম শ্রেণী হচ্ছে দেখো তৃণভোজী বা প্রথম স্তরের খাদক। এরা কি উৎপাদককে খায়, এরা কি করে উৎপাদককে খায়, গাছকে খায়, বুঝছো? গরু, ছাগল, হরিণ। দ্বিতীয় স্তরের খাদক হচ্ছে মাংসাশী। এরা কি করে, প্রথম স্তরের খাদককে খায়। তৃতীয় স্তরের খাদক কারা? এরা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদককে খায়। সর্বোচ্চ স্তর হচ্ছে এরা, এদেরকে খায়। আবার এরকম হতে পারে যে ধরো এক স্তরের খাদক সবাইকে খায়। ফর এক্সাম্পল মানুষ, আমি কিন্তু শাকসবজিও খাই, মাছ মাংসও খাই, গরু ছাগলও খাই, তাহলে আমি কি সর্বভুক না? আমি সবাইকে খাই, বুঝছো? এগুলো নিয়ে আমরা বিস্তারিত পড়াশোনা করব। আর বিয়োজক কি? জীব মারা যাওয়ার পর ওদেরকে পচিয়ে পরিবেশের সাথে মিশিয়ে দেয় যে, সেগুলাই হচ্ছে বিয়োজক। এরা হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ছত্রাক, বুঝছো? এরা কেন বিয়োজকের কাজ করে? কারণ ডেড বডি ওরা যখন ভেঙে ফেলবে, ওখান থেকে কিন্তু ওরা পুষ্টি উপাদান নেয়, বুঝছো? তোমরা জানো ছত্রাককে মৃতজীবী বলা হয়, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা এগুলো একটু ডিটেলস দেখব। হ্যাঁ, বাস্তুতন্ত্রের উপাদান সমূহ দেখো। জড় উপাদান, হ্যাঁ, পরিবেশের জড় পদার্থগুলাই কি জীব উপাদানের জন্য বাসস্থান নির্মাণ করে, শ্বসনের জন্য অক্সিজেন যোগায় এবং বেশ কিছু পুষ্টি উপাদানও কি সরবরাহ করে। বাস্তুতন্ত্রের সকল জড় উপাদানকে অজৈব আর জৈব এই দুইটা ভাগে ভাগ করা হয়। অজৈব বস্তু কারা আমাকে বলো? পানি, বায়ু এবং মাটিতে অবস্থিত খনিজ পদার্থ, যারা কোনো জীব দেহ থেকে আসে নাই, আগে থেকেই ছিল। হ্যাঁ, জীবের উদ্ভবের আগে থেকেই ছিল, এরা হচ্ছে কি অজৈব বস্তু। উদাহরণ দেওয়া আছে, হ্যাঁ, ক্যালসিয়াম, পটাশিয়াম, এগুলো কিন্তু জীব দেহ থাকে, তবে এরা জীব দেহ থেকে উৎপন্ন, আগে থেকেই ছিল পৃথিবীতে। ক্যালসিয়াম, পটাশিয়াম, লৌহ, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি, বুঝছো? এরপর আসো জৈব বস্তু। এরা হচ্ছে জীব দেহ থেকে আসবে। উদ্ভিদ এবং প্রাণীর বর্জ্য পদার্থ বা এসবের মৃতদেহ থেকে যে জড় বস্তু বাস্তুতন্ত্রে যোগ হয়, তাদেরকে বলা হয় জৈব উপাদান। হ্যাঁ, এগুলো সচরাচর কি নামে পরিচিত? হিউমাস নামটা ইম্পর্টেন্ট, হিউমাস। ঠিক আছে, তো হিউমাসের মধ্যে কিছু উপাদান আছে যেগুলা কি উদ্ভিদ ও প্রাণীর, দেখো হিউমাসের উপাদানের মধ্যে আছে উদ্ভিদ এবং প্রাণীর বিভিন্ন কোষ, টিস্যু, অঙ্গ, এগুলা কি জৈব উপাদান। এই জৈব বস্তুগুলো উদ্ভিদের জন্য বেশ পুষ্টিকর। তোমরা ওই যে জৈব সারের কথা শুনছো না, তাই তো? ঠিক আছে, তাইলে জড় উপাদানের মধ্যে জৈব অজৈব এই দুইটা আমরা দেখে ফেললাম। এবার আসি ভৌত উপাদান। ভৌত উপাদান হচ্ছে পরিবেশটা কেমন, ওইটার আবহাওয়া, জলবায়ুটা কেমন। দেখো, পরিবেশে সূর্যালোকের পরিমাণ, তাপমাত্রা, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, ভূপৃষ্ঠ বা সমুদ্রপৃষ্ঠ থেকে গভীরতা, উচ্চতা, এই উপাদানগুলা ডিফাইন করে ওইটার বাস্তুতন্ত্রটা কেমন হবে, ওখানে কোন ধরনের জীব থাকবে।
তাপমাত্রা বেশি হইলে বেশি তাপমাত্রা সহ্য করতে পারে এমন প্রাণীরা থাকে। পানি কম হইলে মরুভূমির প্রাণীরা থাকতে পারবে, উট, বুঝছো? ঠিক আছে। সো মূলত কোন একটা অঞ্চলের আবহাওয়া ও জলবায়ু কেমন সেটাই হচ্ছে ওই বাস্তুতন্ত্রটার ভৌত উপাদান, এবার আমরা যেটা দেখব জীবজ উপাদান বা লিভিং। হ্যাঁ, তো জীবজ উপাদান 3 প্রকার: উৎপাদক, খাদক, বিয়োজক। উৎপাদন করে, খায়, পরিবেশের সাথে একদম মিশায় দেয়। আচ্ছা, তো উৎপাদক কারা? উৎপাদক হচ্ছে ক্লোরোপ্লাস্ট যুক্ত বা সবুজ উদ্ভিদ যারা কি সালোক সংশ্লেষণ করতে পারে, তাই তো? এরা পরিবেশ থেকে বিভিন্ন পুষ্টি উপাদান, পানি এবং কি সূর্যালোকের উপস্থিতিতে নিজের খাদ্য নিজে তৈরি করে। এখন নিজে যেই খাদ্যটা তৈরি করে ও কিন্তু সবগুলা ইউজ করতে পারে না। উদ্ভিদ যা খাদ্য তৈরি করে সবকিছু কি সে নিজের কাজে ব্যবহার করে ফেলতে পারে না। সে কিছুটা কি সংরক্ষণ করে। কোথায় সংরক্ষণ করে? তার পাতায় সংরক্ষণ করে, তার ফলে, তার বীজে, নানা জায়গায় কি সংরক্ষণ করে। বুঝতে পারছো? যেগুলার উপরই খাদক যারা আছে ওরা নির্ভর করে, বুঝছো? তো সবুজ উদ্ভিদগুলা নিজের খাদ্য নিজেই তৈরি করে, এই জন্য এদেরকে বলা হয় স্ববোঝী বা অটোট্রফ। তোমরা দেখছিলে না অ্যানিমেলিয়া পর্বের প্রাণীগুলা কি হেটারোট্রফ, আর সবুজ উদ্ভিদগুলোকে বলা হয় অটোট্রফ। ঠিক আছে, অর্থাৎ নিজের খাদ্য সে নিজে তৈরি করে, খাদ্যের জন্য আরেক জীবের উপরে নির্ভর করা লাগে না। এবার আসো খাদক। তো খাদক কারা? যে কোনো প্রাণী, খেয়াল করো, কোনো প্রাণী পরিবেশের জড় পদার্থ থেকে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এখন প্লাস্টিক তো নাই। সো এরা কি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। ঠিক আছে, এদেরকে বলা হয় পরভোজী জীব। কি বলা হয়? পরভোজী জীব। হ্যাঁ, তো এই পরভোজী জীব বা খাদকের আরেক নাম পরভোজী জীব। এদেরকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগটা হচ্ছে যে সমস্ত উদ্ভিদ সরাসরি, যে সমস্ত প্রাণী সরাসরি উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করা হয়, এদেরকে বলা হয় তৃণভোজী বা প্রথম শ্রেণীর খাদক। ঠিক আছে। আমাদের উদ্ভিদ, এই ধর একটা উদ্ভিদ, যে সমস্ত প্রাণী সরাসরি এই উদ্ভিদের উপর নির্ভরশীল বা সরাসরি উদ্ভিদকে খায়, এদেরকে বলা হয় তৃণভোজী বা প্রথম শ্রেণীর খাদক। হ্যাঁ, উদাহরণ কি হতে পারে? ধরো একটা গরু, সুন্দর একটা গরু আঁকাইছি আমরা, বা ছাগল। ঠিক আছে, এরা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক, সুন্দর করে লেখা আছে। হ্যাঁ, এদের অপর নাম প্রথম শ্রেণীর খাদক তৃণভোজী বা হার্বিভোরাস। ইংরেজি নামটা ইম্পর্টেন্ট, হার্বিভোরাস। হার্ব মানে কি বলতো? লতা পাতা। হার্বিভোরাস, হার্বটা খেয়ে থাকে। উদাহরণ হচ্ছে ঘাস ফড়িং, মুরগি, গরু, ছাগল, হরিণ। আচ্ছা, আর যেসব প্রাণী তৃণভোজী প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করে তাদেরকে বলা হয় গৌণ খাদক বা দ্বিতীয় শ্রেণীর খাদক। এরা এক ধরনের মাংসাশী প্রাণী। ব্যাং, শিয়াল, বাঘ। ব্যাং কিন্তু ওই যে ঘাস ফড়িংকে খায়, শিয়াল কি মুরগিকে খায়, তাই তো? তাহলে আমরা এই ধর আমাদের কি আঁকলাম, ব্যাং। আচ্ছা, ঠিক আছে, বুঝছো? আচ্ছা, এবার যেসব প্রাণী গৌণ খাদকদেরও খায়, এটা হচ্ছে আমাদের প্রথম শ্রেণীর খাদক, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শ্রেণীর খাদক বা গৌণ খাদক। এবার যে সমস্ত প্রাণী এই দ্বিতীয় শ্রেণীর খাদকদেরকেও খায়, তারাও কিন্তু মাংসাশী। এদেরকে বলা হয় আচ্ছা, মাংসাশী প্রাণী মানে কি? ইংরেজি নামটা ইম্পর্টেন্ট, কার্নিভোরাস। বুঝছো? তৃণভোজী প্রাণী হচ্ছে হার্বিভোরাস, মাংসাশী হচ্ছে কার্নিভোরাস। ওকে, বুঝতে পারছো? তাহলে দ্বিতীয় শ্রেণী আর তৃতীয় শ্রেণী দুটাই কিন্তু কার্নিভোরাস। এদেরকে বলা হয় তৃতীয় শ্রেণীর খাদক বা কোনো কোনো ক্ষেত্রে সর্বোচ্চ খাদক। সাপ, ময়ূর, বাঘ। খেয়াল করছো? বাঘ কিন্তু একই সাথে দ্বিতীয় শ্রেণীতেও থাকতে পারে, তৃতীয় শ্রেণীতেও থাকতে পারে। এই ব্যাপারগুলো আমরা দেখব। আচ্ছা, এবার একটা বিশেষ শ্রেণীর খাদক আছে। এরা জীবিত প্রাণীর থেকে মৃত প্রাণী খাইতে বেশি পছন্দ করে। যেমন কাক, শকুন, শিয়াল, হায়না হচ্ছে এরা জীবিতর থেকে মৃত প্রাণী খাইতে পছন্দ করে বেশি। এদেরকে বলা হয় আবর্জনা ভুক বা ধাঙর, আর ইংরেজি হচ্ছে স্ক্যাভেঞ্জার। খুবই ইম্পর্টেন্ট। আবর্জনা ভুক বা ধাঙর বা স্ক্যাভেঞ্জার। তো ধাঙর বা স্ক্যাভেঞ্জার কাকে বলা হয়? যারা জীবিত প্রাণীর থেকে মৃত প্রাণী খাইতে বেশি পছন্দ করে। তো পরিবেশ পরিষ্কার রাখতে কিন্তু এদের ভূমিকা অনেক। ঠিক আছে।
আচ্ছা, এবার কখনো কখনো দেখা যায় বাস্তুতন্ত্রের কোন একটা প্রাণী একই সাথে সব স্তরের খাদককে খায়, মানে সব স্তরের উৎপাদককেও খায়, খাদককেও খায়। বুঝতে পারছো? একাই বিভিন্ন স্তরের খাদক হিসেবে ভূমিকা রাখে। যেমন মানুষ একই সাথে তৃণভোজী এবং মাংসাশী। মানুষ কিন্তু শাকসবজিও খায়, মুরগিও খায়, আবার কি ব্যাঙও খায়। আমরা খাই না, চাইনিজরা কিন্তু খায়। সাপও কিন্তু খায়। মানুষ সব খায়। এই জন্য মানুষকে বলা হয় সর্বভুক। মানুষকে কি বলা হয়? সর্বভুক। ওকে, আচ্ছা, এবার আসি বিয়োজক। বিয়োজক কারা? এই যে প্রাণী, বিভিন্ন প্রাণী বা উদ্ভিদ, এরা মারা যাওয়ার পর মাটিতেই তো ফেরত আসে। তো মাটিতে ফেরত আসার পর বা পরিবেশে ফেরত আসে, এদেরকে পচিয়ে গলিয়ে পরিবেশের সাথে মিশিয়ে দেয় যারা, তারাই হচ্ছে বিয়োজক। এদেরকে পচায় গলিয়ে বিয়োজকটা কি কিছু পরিমাণ খাদ্য ওখান থেকে শোষণ করে নেয়, আর বাকিটা পরিবেশের সাথে পরিবেশে আবার চলে আসে। বুঝছো? পরিবেশে চলে আসার পর যে তুমি মরে যাওয়ার পর তোমার যেই জৈব উপাদানগুলো আছে, এগুলো কিন্তু আবার উদ্ভিদ মাটি থেকে গ্রহণ করবে, তাই না? তাই তো, উদ্ভিদ মাটি থেকে গ্রহণ করে আবার খাদ্য তৈরি করবে, এগুলো আবার অন্য জীব খাবে, মানুষ খাবে। একটা সাইকেলের মতো চলতে থাকে। হ্যাঁ, ব্যাকটেরিয়া, ছত্রাক। তো বিয়োজক কারা? এরা হচ্ছে, ইংরেজি নামটা ইম্পর্টেন্ট, ডিকম্পোজার। ডিকম্পোজার, হ্যাঁ। ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি অতি ক্ষুদ্র জীব বা অণুজীব, এরা উদ্ভিদ ও প্রাণীর বর্জ্য পদার্থ এবং মৃতদেহ থেকে খাদ্য গ্রহণ করে। হ্যাঁ, এর ফলে কি হয়? ওই বর্জ্য পদার্থটা বিয়োজিত হয়ে মাটি বা পানির সাথে মিশে যায়। এই মিশে যাওয়া উপাদানগুলো তখন উদ্ভিদের পক্ষে আবার কি গ্রহণ করা সম্ভব হয়। তাই এই অণুজীবগুলাকে বলা হয় বিয়োজক বা পরিবর্তক। সবাই কি তোমরা বুঝছো? আমাকে বলো, আমাকে বলো। তাহলে এটা বোঝা গেছে, জৈব বস্তু, অজৈব বস্তু, হ্যাঁ, উৎপাদক, খাদক, এই তিনটা। এর বাইরে আরেকটা আছে, সেটা হচ্ছে স্ক্যাভেঞ্জার বা ধাঙর। ধাঙর, ঠিক আছে? বিয়োজক। ওকে, বিয়োজক হচ্ছে ছত্রাক, ব্যাকটেরিয়া। ছত্রাক, ব্যাকটেরিয়া। এই জিনিসগুলাই আমি সংক্ষেপে শর্ট নোট বা সামারি হিসেবে লিখে দিছি। সামারি হিসেবে তোমাদেরকে সুন্দর করে লিখে দিছি। বুঝছো? ঠিক আছে, তুমি চাইলে এখান থেকে পড়ে নিতে পারো, এখান থেকে পড়ে নিতে পারো। তো এখন আমরা যে জিনিসটা দেখবো, একটা পুকুরের বাস্তুতন্ত্র। এই একটা পুকুর, ঠিক আছে? এই পুকুরের বাস্তুতন্ত্রটা আমরা দেখব। বাস্তুতন্ত্রটা দেখবো, এই বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদান আমরা একটু খেয়াল করবো, ঠিক আছে? তো এই পুকুরের বাস্তুতন্ত্রে আমাকে বলো তো, প্রথমত যেই উপাদানগুলো আসে, এই যে খেয়াল করো, জড় উপাদান, তাই তো? এই যে এই উপাদান কারা কারা? জড় উপাদান কারা, ভৌত উপাদান কারা, জীব উপাদান কারা, ঠিক আছে? আমি কি বুঝাইতে পারলাম? তো এই পুকুরের জড় উপাদান কারা কারা একটু বের করবা। জড় উপাদানের মধ্যে দুইটা ক্যাটাগরি থাকবে, একটা হচ্ছে জীব, একটা হচ্ছে জীবিত মানে জৈব উপাদান। একটা হচ্ছে জৈব উপাদান, অর্থাৎ জীব দেহ থেকে আসছে, আর একটা হচ্ছে অজৈব উপাদান, তাই তো? আচ্ছা, তারপর ভৌত উপাদান। এই পুকুরের ভৌত উপাদান, এর তাপমাত্রা কেমন, বৃষ্টিপাতের পরিমাণ কেমন, আর্দ্রতা কেমন, পানির পরিমাণ কেমন, ঠিক আছে? আচ্ছা, আর মেইন হচ্ছে আমাদের কি বলতো, আমাদের যেই জীবিত উপাদান, ঠিক আছে, আমাদের যেই জীবিত বস্তু, ঠিক আছে, আমাদের মেইন হচ্ছে এই যে এইটা জীব উপাদান। জীব উপাদান নিয়েই আমরা মূলত আলোচনা করব, ঠিক আছে? তো এই পুকুরের বাস্তুতন্ত্রের জীব উপাদান, হ্যাঁ। তো এখানে কারা কারা আছে? প্রথমত আছে উৎপাদক, উৎপাদক। দ্বিতীয়তে আছে খাদক, এরপর হচ্ছে বিয়োজক। তো উৎপাদক কারা? এই যে সবুজ উদ্ভিদগুলা, খেয়াল করছো? এই যে সবুজ উদ্ভিদ, হ্যাঁ, এরা ক্লোরোপ্লাস্ট আছে এবং সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরি করে। এদেরকে বলা হয় ম্যাক্রোফাইট। কি বলা হয়? ম্যাক্রোফাইট। আর হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন, পানিতে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র যে উদ্ভিদগুলো আছে, শ্যাওলা, পানা, এগুলো হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। তাহলে একটা পুকুরের বাস্তুতন্ত্রে উৎপাদক কারা? এই যে সবুজ উদ্ভিদগুলা আর ফাইটোপ্লাঙ্কটন। এই যে আমাদের সবুজ যেই উদ্ভিদগুলো আছে তারা, আর হচ্ছে এদেরকে বলা হয় ম্যাক্রোফাইট। ম্যাক্রোফাইট। আর হচ্ছে কারা? ফাইটোপ্লাঙ্কটন। ফাইটোপ্লাঙ্কটন। আচ্ছা, বিয়োজকগুলো আমরা আগে দেখে নেই, খাদক নিয়ে পরে কথা বলবো। বিয়োজক কারা? এই যে বিভিন্ন ধরনের ছত্রাক আর ব্যাকটেরিয়া থাকে এরা, ঠিক আছে? বিভিন্ন ধরনের ছত্রাক আর ব্যাকটেরিয়া, এরা কি
আমাদের পুকুরে যারা মারা যায় ওদেরকে বিয়োজিত করে ফেলে, বিয়োজিত করে পরিবেশের সাথে মিশে যায়। আচ্ছা, এবার চলো আমাদের খাদক। তো প্রথম শ্রেণীর খাদক আছে, দ্বিতীয় শ্রেণীর খাদক আছে, তৃতীয় শ্রেণীর খাদক আছে। প্রথম শ্রেণীর খাদক কারা? যারা হচ্ছে ম্যাক্রোফাইট আর ফাইটোপ্লাঙ্কটনকে খায়। এরা হচ্ছে ছোট ছোট মাছ বা মাছের পোনা, লার্ভা, ঠিক আছে, ছোট্ট ছোট্ট প্রাণী, ছোট্ট ছোট্ট আণুবীক্ষণিক প্রাণীও হইতে পারে। এদেরকে বলা হয় জু প্লাঙ্কটন। এরা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। কারা? এই যে দেখো, ছোট ছোট মাছ, মাছের পোনা, জু প্লাঙ্কটন। দ্বিতীয় স্তরের খাদক কারা? এর থেকে একটু বড়, এই যে একটু বড় মাছ, একটু বড় মাছ, হ্যাঁ, ধরো তেলাপিয়া মাছ, পুঁটি মাছ, এরা। তৃতীয় স্তরের খাদক কি? তৃতীয় স্তর বা সর্বোচ্চ স্তর, আমরা চাইলে স্তর আরো বাড়াইতে পারি, বাট আমরা তৃতীয় পর্যন্ত রাখলেই হবে। এরা হচ্ছে কি করে? ওই দ্বিতীয় স্তরের খাদককে খায়। বোল মাছ, শোল মাছ, মাগুর মাছ, তারপর হচ্ছে বক, বুঝতে পারছো? তো এই সবগুলা মিলাই একটা পুকুরের বাস্তুতন্ত্র। তোমাকে যখন কোনো একটা পরিবেশের বাস্তুতন্ত্র এক্সপ্লেন করতে দিবে, ওই বাস্তুতন্ত্রের উপাদানগুলা কি কি সেগুলো সুন্দর করে এক্সপ্লেন করে দিবে, তাহলেই হবে। মূলত এই যে তোমাকে বললো একটা বাস্তুতন্ত্র এক্সপ্লেইন করতে, তাহলে কি করবা? এই যে এই উপাদানগুলো ব্যাখ্যা করবা। ওই বাস্তুতন্ত্রের জড় উপাদান কারা, জৈব বস্তু কারা, অজৈব বস্তু কারা, ভৌত উপাদান কি কি, জীব উপাদান কি কি, মেইনলি এই জীব উপাদান। উৎপাদক কারা, খাদক কারা, প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর, এই খাদকগুলা কারা। হ্যাঁ, তুমি চাইলে 4টা ভাগেও ভাগ করতে পারো, সর্বোচ্চ খাদক আর বিয়োজক কারা। ওকে, তো এই জিনিসটাই তোমাদের বইয়ে সুন্দর করে লেখা আছে, আমি তোমাকে একটু দেখাই। এটা হচ্ছে আমাদের পুকুরের বাস্তুতন্ত্রের উৎপাদক কারা। খেয়াল করো, উৎপাদক হচ্ছে সালোক সংশ্লেষণকারী বিভিন্ন শৈবাল ও অগভীর পানির উদ্ভিদ, বুঝছো? এটা পুকুরের বাস্তুতন্ত্র। হ্যাঁ, পানিতে ভাসমান ক্ষুদ্র জীবকে বলা হয় প্লাঙ্কটন। সেটা যদি উদ্ভিদ হয় ফাইটোপ্লাঙ্কটন, প্রাণী হলে জু প্লাঙ্কটন। ঠিক আছে, ফাইটোপ্লাঙ্কটন বা উদ্ভিদ প্লাঙ্কটন সবুজ জলজ শৈবাল ও অন্যান্য জলজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, তাই এদেরকে বলা হয় উৎপাদক। আচ্ছা, প্রথম স্তরের খাদক কারা? নানা ধরনের ভাসমান ক্ষুদে পোকা, মশার কীট, অতি ক্ষুদ্র প্রাণী, জু প্লাঙ্কটন, এগুলা ছাড়াও রুই কাতলা, এরা কিন্তু তৃণভোজী। তুমি জানো রুই কাতলা মাছ, এরা কিন্তু শ্যাওলা টালা এগুলো খেয়ে বড় থাকে। এরা হচ্ছে প্রথম স্তরের খাদক। ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট। রুই কাতলা কোন স্তরের খাদক? প্রথম স্তরের খাদক, মনে রাখতে হবে। এটা বড় মাছ দেখে অনেকে দ্বিতীয় স্তর বা তৃতীয় স্তর দিয়ে দেয়। ঠিক আছে, সবগুলো ইম্পর্টেন্ট। ভাসমান ক্ষুদে পোকা, মশার শুষ্ক কীট, অতি ক্ষুদ্র প্রাণী, জু প্লাঙ্কটন। হ্যাঁ, রুই কাতলা হচ্ছে প্রথম স্তরের খাদক। ভাসমান ক্ষুদ্র প্রাণীদেরকে বলা হয় জু প্লাঙ্কটন। এই খাদকগুলো নিজেরা খাদ্য প্রস্তুত করতে পারে না, তাই এরা কি করে? সরাসরি উৎপাদককে ভক্ষণ করে, খেয়ে বাঁচে। দ্বিতীয় স্তরের খাদক এরা কি? প্রথম স্তরের খাদককে খায়, এদেরকে খায়। এরা কারা? ছোট মাছ। হ্যাঁ, ছোট মাছ কি করে? এরা কিন্তু মশার শুক কীট, অতি ক্ষুদ্র প্রাণী, জু প্লাঙ্কটন এদেরকে খায়। তো ছোট মাছ। কিছু জলজ পতঙ্গ আছে যারা কি এদেরকে খায়। ব্যাং, এরা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। এরা নিজে সরাসরি খাদ্য উৎপাদন করতে পারে না, আবার এরা হচ্ছে শাকসবজিও খায় না। এই যে তোমার মতো, অনেকের মতো এরকম শাকসবজি খায় না, যাদের খালি মাছ মাংস। তারপর নিজেকে তুলনা দেয় আমি বাঘের মতো। টাইগার কখনো মাছ মাংস ছাড়া অন্য কিছু খায়? এরা হচ্ছে ওরকম, বুঝছো? কিন্তু এটা আসলে অ্যাকচুয়ালি লস। কিভাবে লস আমরা একটু পরে গিয়ে দেখব। এরা নিজেরা খাদ্য প্রস্তুত করতে পারে না এবং উৎপাদককেও সরাসরি খাদ্য হিসেবে খাইতে পারে না। তাহলে এরা কাদের খাবে? যে প্রথম স্তরের খাদককে খাবে, বুঝছো? এই জন্যই এরা দ্বিতীয় স্তরের খাদক। আচ্ছা, তো তৃতীয় স্তরের খাদক এরা কারা? এরা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদকদের খায়। হ্যাঁ, যেসব খাদক ছোট মাছ, চিংড়ি দ্বিতীয় স্তরের খাদককে ভক্ষণ করে, তারা হচ্ছে তৃতীয় স্তরের খাদক। যেমন শোল, বোয়াল, ভেটকি, এগুলো হচ্ছে মাছ। নামগুলো মুখস্থ রাখতে হবে। উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট। বলতো রুই কাতলা কোন শ্রেণীর খাদক? প্রথম। এরা উৎপাদককে খায়, এরা ঘাস খেয়ে বেঁচে থাকে। ঠিক আছে, বুঝছো? এগুলো হচ্ছে তৃতীয় শ্রেণীর বা সর্বোচ্চ খাদক। এরপর বিয়োজক, প্রাণীতে বহু ছত্রাক এবং ব্যাকটেরিয়া, এগুলো হচ্ছে মৃতজীবী, অর্থাৎ মৃতদেহের উপর বেঁচে থাকে, মৃতদেহ থেকে খাদ্য গ্রহণ করে এবং মৃতদেহটাকে পরিবেশের সাথে একদম মিশায় দেয়। আমি কি তোমাকে বুঝাইতে পারলাম? তো দেখো, এই জিনিসটাই আমি ছক করে উদাহরণগুলো খুব সুন্দর করে তোমাকে দিয়ে দিচ্ছি, বুঝছো? একটা পুকুরের বাস্তুতন্ত্রে তুমি যদি অমনে ডিটেলসে না লেখে এভাবে সুন্দর করে ছক করে দাও, তোমাকে কিন্তু 3 দিবে। তোমাকে একটা পুকুরের বাস্তুতন্ত্র এক্সপ্লেন করতে বললো, তুমি সুন্দর করে একটা ছক লিখলা, এটা লিখলা,
আর সাথে যদি একটা চিত্র আঁকায় দিতে পারো তাহলে তো মাশাআল্লাহ। চিত্রে সবকিছু দেখানোর দরকার নাই। তুমি কি একটা উৎপাদক দেখাবা, একটা প্রথম শ্রেণীর খাদক, দুইটা দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক, তাহলেই হয়ে যায়। ঠিক আছে, তোমাকে বললো পুকুরের বাস্তুতন্ত্র এক্সপ্লেন করো, তুমি ডিটেলস প্যারাগ্রাফ না লিখে, দেখা যায় প্যারাগ্রাফ ম্যাক্সিমাম সময় টিচার পুরোটা ধরে ধরে পড়ে না, তুমি যদি সুন্দর করে এরকম একটা ছক দিয়ে দাও তাহলেই হবে। আর সাথে চিত্র দিয়ে দিতে পারলে তো মাশাআল্লাহ, 3-এ 3, ফুল মার্কস না দিয়ে কোনো সম্ভাবনাই নেই। তোমরা কি বুঝতে পারছো? তো আমরা আমাদের পরবর্তী টপিকটায় যাব, এটা হচ্ছে খাদ্য শিকল আর খাদ্য জাল। এই ব্যাপারটা কি? একটা বাস্তুতন্ত্রে কে খাবার উৎপাদন করে? উৎপাদককে সবুজ উদ্ভিদ। তারপর এটাকে তৃণভোজী প্রাণীরা খায়, তৃণভোজীটাকে মাংসাশী প্রাণীরা খায়, তাই না? এই যে দেখো, হ্যাঁ, যখন খাদ্য শক্তি উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরের খাদকদের মধ্যে প্রবাহিত হয়, তখন সেই প্রবাহকে খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল বলা হয়। ঠিক আছে, কে কাকে খায় এটাকে তুমি একটা তীর চিহ্নের মাধ্যমে প্রকাশ করলেই সেটা একটা খাদ্য শিকল হয়ে যাবে, সেটা একটা খাদ্য শিকল হয়ে যাবে। ঠিক আছে, এখানে একটা খাদ্য শিকল দেওয়া আছে, খেয়াল করো। ঘাস, এটা হচ্ছে উৎপাদক। ঠিক আছে, ফড়িং ঘাসকে খায়, প্রথম শ্রেণীর খাদক। ব্যাং কাকে খায়? ফড়িংকে খায়। সাপ ব্যাংকে খায়। গুইসাপ কিন্তু অনেক বড়, তোমরা গুইসাপ দেখছো কিনা? ছোট সাপগুলাকে গুইসাপ খেয়ে ফেলে, তাই না? তাহলে এইটাই হচ্ছে একটা খাদ্য শিকল। উৎপাদক থেকে বিভিন্ন খাদকের মধ্যে এই খাদ্যের যে প্রবাহ, এটাই হচ্ছে একটা খাদ্য শিকল। আমি কি তোমাকে বুঝাইতে পারলাম? সবাই বলো। আচ্ছা, তো পরিবেশে সাধারণত 3 ধরনের খাদ্য শিকল দেখা যায়। কয় ধরনের? এটা ইম্পর্টেন্ট সিকিউর জন্য। 3 ধরনের খাদ্য শিকল দেখা যায়। প্রথমটাকে বলা হয় শিকারজীবী খাদ্য শিকল। এখানে কি হয়? শিকার করে খায়। ঠিক আছে, নিচের স্তরের প্রাণীকে উপরের স্তরেরটা কি শিকার করে খায়। খেয়াল করো, যে খাদ্য শিকলে প্রথম স্তরের খাদক আকারে সবচেয়ে ছোট এবং পর্যায়ক্রমে উপরের খাদকরা নিচের খাদকগুলোকে শিকার করে খায়। হ্যাঁ, এটা হচ্ছে মেইন কথা। উপরের খাদকরা নিচের স্তরের খাদককে শিকার করে খায়, এরূপ শিকলকে বলা হয় শিকারজীবী খাদ্য শিকল। এই যে উদাহরণ মনে রাখতে হবে, এগুলো হচ্ছে শিকারজীবী। তুমি নিজেই হাজার হাজার উদাহরণ দিতে পারো, বুঝছো? হ্যাঁ, ঘাস কে খায়? আমাকে বলো। হরিণ কে খায়? ধরো হায়না কে খায়? বাঘ। এভাবে দিতে পারো। আচ্ছা, পরজীবী খাদ্য শিকল। পরজীবী কারা আমাকে বলো তো? যারা অন্য একটা জীবদেহের উপর, অন্য একটা জীবদেহে থাকে এবং সেখান থেকে খাদ্য সংগ্রহ করে। দেখো, একটা পরজীবী খাদ্য শিকল হচ্ছে মানুষ। মশা কি করে? মানুষ থেকে রক্ত নেয় না, পুষ্টি সংগ্রহ করে না। এবার মশার দেহে কিন্তু ডেঙ্গু ভাইরাস থাকে, বুঝছো? মশার দেহে ডেঙ্গু, এটা কিন্তু একটা ভাইরাস, ওটা কিন্তু মশাকে আক্রমণ করে, বুঝছো? আমরা যেরকম মশার দ্বারা আক্রান্ত, মশাটা কিন্তু ডেঙ্গু ভাইরাস দ্বারা আক্রান্ত, বুঝছো? ওই ডেঙ্গু ভাইরাস কি মশার শরীর থেকে পুষ্টি উপাদান নিয়ে যায়। তো মশাও কিন্তু যন্ত্রণায় আছে, মশার দিকটাও খেয়াল নাই, বুঝছো? দেখো, সাধারণত এই ক্ষেত্রে কি হয় জানো? শুরুটা বড় হয়, এটার আকৃতি সবচেয়ে বড় হয়। এই যে পরজীবটা, এটা তার থেকে ছোট এবং ও কি করে? এর উপরে ডিপেন্ডেন্ট। ঠিক আছে, আবার এটার থেকে বড়। পরজীবী উদ্ভিদ বা প্রাণী অধিকাংশ ক্ষেত্রে নিজেদের চেয়ে বড় আকারের পোষক দেহ থেকে খাদ্য গ্রহণ করে। তাহলে মশার পোষক দেহকে মানুষ, ডেঙ্গু ভাইরাসের পোষক দেহকে মশা। হ্যাঁ, কোনো ক্ষেত্রে একটি পরজীবীর উপর আরেক ধরনের ক্ষুদ্রতর পরজীবী থাকতে পারে। এই পরজীবী, এটার উপরে আবার কি আরেকটা পরজীবী আছে। ওকে, তো এই ধরনের খাদ্য শিকলকে বলা হয় পরজীবী খাদ্য শিকল। এবং এই ধরনের খাদ্য শিকলে প্রথম ধাপে সবসময় উৎপাদক নাও থাকতে পারে। তাহলে পরজীবী খাদ্য শিকল দেখলাম, শিকারজীবী দেখলাম। এরপর হচ্ছে মৃতজীবী খাদ্য শিকল। যেই খাদ্য শিকলের প্রথম উপাদান হচ্ছে মৃতদেহ, সেটাকে বলা হয় কি? মৃতজীবী খাদ্য শিকল। মৃতদেহ কিন্তু একটা পুষ্টির ভান্ডার, বুঝতে পারছো? দেখো, জীবের মৃতদেহ থেকে শুরু হয়ে যদি কোনো খাদ্য শিকল একাধিক খাদ্য স্তরে বিন্যস্ত হয়, মৃতজীবী খাদ্য শিকল। তো মৃতদেহকে ছত্রাক পচায় ফেললো, তারপর ছত্রাককে কে খেয়ে ফেললো? কেঁচো খেয়ে ফেললো। কেঁচো কিন্তু ছত্রাক খায়। আমি কি তোমাকে বুঝাইতে পারলাম? আচ্ছা, এবার তো খাদ্য শিকলের ধারণাটা আমরা দেখতে পারলাম। এবার খাদ্য শিকল না, ব্যাপারটা ঠিক আছে, খাদ্য শিকল ঠিক আছে, কিন্তু দেখো একটু খেয়াল করে, গুইসাপও কিন্তু ব্যাং খায়।
তাহলে এটাকে একটা শিকল দিয়ে প্রকাশ করা গেল? আমাকে বলো তো। গুইসাপও কিন্তু ব্যাঙ খায়, আর গুইসাপ যে শুধু সাপ খায় এরকম না, গুইসাপ পরিবেশের আরো অনেক কিছু খায়, মাছ খায়, ব্যাঙ খায়, তাই তো, আরো অনেক কিছু খায়। সেম ভাবে সাপ যে শুধু ব্যাঙ খায় এরকম না, সাপও কিন্তু মাছ খায়, আরো অনেক কিছু খায়। বুঝছো বুঝছো বুঝছো? তো খাদ্য শিকল হচ্ছে একটা পরিবেশের একটা ছোট্ট একটা বাস্তুতন্ত্রের ছোট্ট একটা সম্পর্ক। এখন এরকম আরো অনেকগুলা খাদ্য জাল আছে, মানে অনেকগুলা, সরি খাদ্য জাল না, শিকল, এরকম অনেকগুলা খাদ্য শিকল আছে, এদের মাঝখানে কি সম্পর্ক আছে, বুঝছো? এদের আরেকটা খাদ্য শিকল তুমি বানাইলা, বুঝছো? ঘাস কে খায়? হরিণ খায়, ঠিক আছে? হরিণ কে খায়? ধরো বাঘ খায়, বা ধরো মানুষ খায়। বুঝতে পারছো? ধরো এতটুকুই। আচ্ছা, তারপর আমাকে বলো তো, মানুষ কিন্তু ফড়িংও খায়, বাংলাদেশে খায় না, মানুষ কিন্তু ব্যাঙও খায়, মানুষ কিন্তু সাপও খায়, তাই না? তাই তো? তাহলে দেখো, অনেকগুলা খাদ্য শিকল যদি থাকে, এদের মধ্যে সম্পর্ক, এদের মধ্যে বিভিন্ন ধরনের সম্পর্ক বিদ্যমান, যে এদেরকে কানেক্ট করাই ফেলতে পারবে। এরকম কানেক্টেড হইলে সেটা জালের মতো তৈরি হবে না, সেটা জালের মতো তৈরি হবে, এইটাকে বলা হয় খাদ্য জাল, এইটাকে বলা হয় খাদ্য জাল। খেয়াল করো, হ্যাঁ, বাস্তুতন্ত্রের খাদ্য শিকলে একই খাদক বিভিন্ন স্তরে স্থান পেতে পারে, স্বাভাবিক, তাই না? তাই না? এটা চিন্তা করে দেখো, এই যে মানুষ, সে কোন স্তরের খাদক? সে যখন হরিণকে খাচ্ছে, সে দ্বিতীয় স্তরের খাদক। ফড়িংকে খাচ্ছে, দ্বিতীয় স্তরের খাদক। ব্যাঙকে খাচ্ছে, তৃতীয় স্তরের। সাপকে খাচ্ছে, চতুর্থ স্তরের, তাই তো? এই কথাটাই বলছে, একটা প্রাণী একই সাথে বিভিন্ন স্তরে থাকতে পারে। হ্যাঁ, তো বেশ কয়েকটা খাদ্য শিকল একত্রিত হয়ে একটা জালের মতো গঠন করে, একে বলা হয় খাদ্য জাল। ঠিক আছে? পৃথিবীর প্রত্যেকটা বাস্তুতন্ত্রে খাদ্য জাল আছে, খেয়াল করো। এটা কিন্তু একটা শিকল না, অনেকগুলা শিকল মিলে একটা জাল তৈরি হয়েছে। শৈবালকে কারা খায়? জু প্লাঙ্কটন খায়, ছোট মাছ খায়, ঠিক আছে? আবার জু প্লাঙ্কটনকে ছোট মাছ খায়। আচ্ছা, বড় মাছ এরা কাদের খায়? জু প্লাঙ্কটনকেও খায়, ছোট মাছকেও খায়। এই ঈগল বা বাজ পাখি, ও কি বড় মাছকেও খায়, ছোট মাছকেও খায়। তাহলে খেয়াল করো তো, ছোট মাছ ও যখন সরাসরি এটা খাচ্ছে, ও প্রথম স্তরের খাদক। ও যখন জু প্লাঙ্কটনকে খাচ্ছে, ও দ্বিতীয় স্তরের খাদক, তাই না? তাই তো? তো এইটা হচ্ছে একটা খাদ্য জাল, এইটা হচ্ছে একটা খাদ্য জাল। একটা খাদ্য জাল থেকে অনেকগুলা খাদ্য শিকল হতে পারে। খাদ্য জাল দিয়ে সেখান থেকে তোমাকে যদি খাদ্য শিকল বের করতে বলে, তুমি কি পারবা? একটা খাদ্য জাল দিয়ে দিছে, ঠিক আছে, এখান থেকে শিকল বের করতে বলে, তো মনে রাখবা, তুমি খেয়াল করবা যে একটা খাদ্য জাল থেকে অনেকগুলা খাদ্য শিকল তৈরি করা সম্ভব। একটা খাদ্য জাল থেকে অনেকগুলা খাদ্য শিকল তৈরি করা সম্ভব। প্রথম উপাদান, খাদ্য শিকলের প্রথম উপাদানটা কি হবে? যার মধ্যে কোনো অ্যারো ঢুকে নাই। তাহলে এটা হচ্ছে আমাদের এই খাদ্য শিকল থেকে যতগুলা খাদ্য জাল হবে তাদের, উল্টা বলছি, এই খাদ্য জাল থেকে যতগুলা খাদ্য শিকল হবে, সবার প্রথম উপাদান, সবগুলা খাদ্য শিকলের লাস্ট উপাদান কি হবে? যেই উপাদানটা থেকে কোনো অ্যারো বের হয় নাই, ঠিক আছে? হ্যাঁ, তো একাধিক স্টার্টিং থাকতে পারে, আবার একাধিক এন্ডিংও থাকতে পারে, ঠিক আছে? তারপর তুমি প্রত্যেকটা পথ ট্রাভেল করলেই একটা করে খাদ্য শিকল পাবে। দেখো, তোমার পরীক্ষায় খাতায় আসলে তুমি কি করবে? এমনি কালার করবে, শৈবাল, জু প্লাঙ্কটন, বড় মাছ, বাজ পাখি, একটা খাদ্য শিকল। হ্যাঁ, শৈবাল, জু প্লাঙ্কটন, বড় মাছ, বাজ পাখি, একটা হইল। তারপর শৈবাল, জু প্লাঙ্কটন, ছোট মাছ, বাজ পাখি, দুইটা হইল, তাই না? আচ্ছা, তারপর শৈবাল, ছোট মাছ, এই দেখো, বড় মাছ, বাজ পাখি, হইল, কয়টা হইলো? তিনটা হইলো। তারপর খেয়াল করো, প্রত্যেকটা পথ কভার করতে হবে, আমি কিন্তু আমাকে বুঝতে পারছি। তারপর যে এই পথটা তুমি কভার করো নাই, শৈবাল, ছোট মাছ, বড় মাছ, বাজ পাখি, তারপর শৈবাল, ছোট মাছ, বাজ পাখি, কয়টা হইলো আমাকে বলো তো? এখানে কিন্তু আমরা টোটাল কয়টা? 5টা খাদ্য শিকল বানাই ফেলছি, ঠিক আছে? প্রত্যেকটা পথ এভাবে এক্সপ্লোর করা লাগবে। হ্যাঁ, দেখো, শৈবাল থেকে তুমি জু প্লাঙ্কটনে আসছো, জু প্লাঙ্কটন থেকে কি যাওয়া যায়? বড় মাছ, এটা বড়, এই যে এটা, তারপর এটা, এই 3টা পথই তো, আর তো কোনো পথ নাই। আচ্ছা, তারপর শৈবাল থেকে তুমি যখন এখানে আসো, এখান থেকে আর কয়টা রাস্তা পাওয়া যায়? এদিক দিয়ে একটা, এদিক দিয়ে একটা। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে এখান থেকে টোটাল 5টা খাদ্য শিকল পাওয়া যায়।
মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে, একটা খাদ্য জাল দেওয়া থাকে, এই খাদ্য জাল থেকে কি কি খাদ্য শিকল পাওয়া সম্ভব। এই দেখো টেকনিকটা বুঝছো তো? এই যে শৈবাল, এটা হচ্ছে শুরুর এলিমেন্ট, শুরুর এলিমেন্ট, এটা হচ্ছে এন্ডিং। আচ্ছা, এবার তুমি ফার্স্টে শৈবাল থেকে জু প্লাঙ্কটনে যাও, গেলা। এবার জু প্লাঙ্কটন থেকে কতগুলা পথ পাওয়া যায় খেয়াল করো তো। শৈবাল, জু প্লাঙ্কটন, বড় মাছ এটা, তারপর শৈবাল, ছোট মাছ এটা, তারপর শৈবাল, জু প্লাঙ্কটন, ছোট মাছ এটা, বুঝছো? আচ্ছা, এবার তুমি শৈবাল থেকে এখানে আসো, ঠিক আছে? এবার এখান থেকে কয়টা পথ পাওয়া যায়? বড় মাছ এটা, এটা, ওকে। আরো দুইটা হইল, আগে তিনটা, এখানে দুইটা, তো এখানে টোটাল 5টা আছে। একটা নিচে দেখা যাইতেছে না, একটা নিচে দেখা যাইতেছে। এবার আরেকটা বড় খাদ্য জাল দেওয়া আছে এখানে। বলো তো, এই খাদ্য জাল থেকে অনেকগুলা খাদ্য শিকল কিন্তু সম্ভব। তোমাকে যখন খাদ্য শিকল বের করবে, তুমি চেষ্টা করবে যত বেশি সম্ভব বের করা যায়, যত বেশি সম্ভব দিয়ে তোমাকে মার্কস তত ভালো দিবে। এই সবগুলা খাদ্য শিকল, এখান থেকে অনেকগুলা খাদ্য শিকল হবে। সবার স্টার্টিং এলিমেন্টটা কি হবে? সবুজ উদ্ভিদ। এন্ডিং এলিমেন্ট কি হইতে পারে আমাকে বলো? এন্ডিং এলিমেন্ট হতে পারে গুইসাপ, এটা একটা এন্ডিং এলিমেন্ট। ময়ূর, এটা একটা এন্ডিং এলিমেন্ট। বাঘ, এটা একটা এন্ডিং এলিমেন্ট। কারণ এদেরকে কেউ খায় না, যাদেরকে কেউ খায় না ওরাই হচ্ছে আমাদের সর্বোচ্চ স্তরে থাকবে, ঠিক আছে? তাহলে এবার আস্তে আস্তে করো, অনেকগুলা খাদ্য শিকল সম্ভব। গাছ থেকে খরগোশ, খরগোশ থেকে মানুষ, এই পর্যন্ত একটাই সম্ভব, ঠিক আছে? খরগোশ, মানুষ, মানুষ থেকে গুইসাপ, এটা একটা হইতে পারে। খরগোশ, মানুষ, তারপর সেখান থেকে বাঘ, দুইটা পাইলাম, ঠিক আছে? আচ্ছা, এবার গাছ থেকে এটা, এই থেকে ব্যাং, দেখো এই পর্যন্ত কোনো ডিভিশন নাই, একটা, ঠিক আছে? ব্যাং থেকে সাপ, সাপ থেকে ময়ূর, হইল একটা। ব্যাং, ব্যাং থেকে বাঘ, হইল আরেকটা হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এবার গাছ থেকে শামুক, শামুক থেকে সাপ, এই পর্যন্ত কোনো ইয়ে নাই। তারপর সাপ থেকে ময়ূর, আরেকটা পাই গেলাম, আরেকটা পাই গেলাম, ঠিক আছে? এবার খেয়াল কর, সবুজ উদ্ভিদ থেকে হরিণ, এখানে এসে ভাগ হয়ে গেছে। হরিণ থেকে মানুষ, মানুষ থেকে গুইসাপ, একটা। হরিণ, হরিণ থেকে মানুষ, মানুষ থেকে বাঘ, দুইটা, ঠিক আছে? তারপর হরিণ, ওই মানুষের পার্ট শেড, হরিণ থেকে বাঘ। এভাবে একদম উপর থেকে নিচে একটা একটা করে তুমি সবগুলা পথ ট্রাভেল করো, তাহলে কি অনেকগুলা খাদ্য শিকল পেয়ে যাবে, ঠিক আছে? খেয়াল করো টেকনিকটা কি বুঝছো? এই যে খরগোশ থেকে মানুষ পর্যন্ত আসছো, ঠিক আছে? আমাকে বলো, মানুষ পর্যন্ত আসছো না? এ পর্যন্ত কোনো বাধা ছিল না, কিন্তু মানে কোনো পথ, আলাদা পথ ছিল না, একটাই সাইকেল। খরগোশকে আর কেউ খায় না, মানুষ। তারপর খেয়াল করো, মানুষ থেকে গুইসাপ, এই একটা হতে পারে, আবার মানুষ থেকে বাঘ আরেকটা হতে পারে। তাহলে দুইটা শিকল কিন্তু হইল, খরগোশ, মানুষ, গুইসাপ, খরগোশ, মানুষ, বাঘ। আচ্ছা, এবার কীটপতঙ্গ, ব্যাং, এই পর্যন্ত কিন্তু একটাই, এই পর্যন্ত কিন্তু একটাই। ব্যাঙের এখানে এসে ব্যাংকে খাইতে পারে সাপ, সাপকে ময়ূর, এই একটা। ব্যাংকে খেতে পারে বাঘ, এই দুইটা হয়ে গেল। তারপর এটাকে খেতে পারে শামুক, শামুককে খেতে পারে সাপ, সাপকে খেতে পারে ময়ূর, একটাই। তারপর সবুজ উদ্ভিদকে খেতে পারে কে? হরিণ। এবার এখানে এসে কিন্তু ভাগ হইছে, হরিণকে খেতে পারে বাঘ, এই একটা শাখা। হরিণকে খেতে পারে মানুষ, মানুষকে খেতে পারে গুইসাপ, এই আরেকটা। হরিণকে খেতে পারে মানুষ, মানুষকে খেতে পারে ময়ূর, ঠিক আছে? এখানে এই দেখো, এটারই অনেকগুলা হইতে পারে, এগুলো আমি লিখে দিচ্ছি। একটা খাদ্য জাল দেওয়া থাকলে আশা করি তুমি সেখান থেকে কি খাদ্য শিকলগুলা বের করে ফেলতে হবে। বাস্তুতন্ত্রে পুষ্টি প্রবাহ, এই ব্যাপারগুলা খুবই মজার। হ্যাঁ, খেয়াল করো, এই চিত্রটা আমি তোমাকে বুঝিয়ে দিই, তাহলে তুমি বুঝতে পারবে। এই যে উদ্ভিদ, উদ্ভিদ থেকে শক্তি নিয়ে উৎপাদক খাদ্য তৈরি করতেছে, তাই না? এখন উৎপাদক যেই খাদ্যটা তৈরি করবে, ওর পুরা পুষ্টিটা দেখো, উৎপাদক খাদ্য তৈরি করলো, ওর কি নিজের বৃদ্ধির জন্য কিছু পুষ্টি ব্যয় করতে হবে না? সেটা কোথায় ব্যয় করবে? শ্বসনে ব্যয় করবে, শ্বসনে ব্যয় করবে, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো তৃণভোজীরা যখন এই উৎপাদককে খাবে, সে ওই উৎপাদকের পুরা পুষ্টিটা কিন্তু পাবে না, কিছুটা অংশ পাবে, আর বাকিটা কি বর্জ্য হিসেবে বের হয়ে যায় না? তুমি যা খাও সবকিছু কি তোমার পুষ্টি উপাদানে, বাকিটা বর্জ্য হিসেবে তোমার মলের মাধ্যমে বের হয়ে যায় না? আমাকে বলো। সো তৃণভোজী ও শক্তিটা কই থেকে, পুষ্টিটা কই থেকে পাবে? উৎপাদক থেকে পাবে। আচ্ছা, এবার ওই পুষ্টির পুরাটা কিন্তু সে জমা রাখবে না, সে কিছুটা শ্বসনে শক্তি ক্ষয় করে ফেলবে। আসলে বেশিরভাগ কি শ্বসনে ক্ষয় করে ফেলে, কারণ ওর তো কাজকর্ম করা লাগে। এই যে তুমি হাঁটতেছো, শক্তি লাগবে না? ওগুলো তো পুষ্টি থেকেই পাইতেছে। আচ্ছা, এই তৃণভোজীকে কে খায়? মাংসাশী। মাংসাশীও কি করে? যতটুকু খায় সবকিছু সঞ্চয় রাখে না, শ্বসনে কিছুটা শক্তি ক্ষয় করে দেয়।
আচ্ছা, এবার এবার এই যে উৎপাদক, তৃণভোজী, মাংসাশী, এরা যখন মরে যায়, এরা কোথায় চলে যায়? বিয়োজকের কাছে চলে যায়। তো বিয়োজক কি করে? এদেরকে ডিকম্পোজ করে দেয়। ডিকম্পোজ করে ওদেরকে পরিবেশের যে পুষ্টি ভান্ডার, সেই পুষ্টি ভান্ডারে ফেরত পাঠায়। ঠিক আছে? এখন এই যে বিয়োজক, ওর নিজেরও তো কাজকর্ম করা লাগে, ও জীবিত বস্তু না, ওর শ্বসন না, তাহলে ওর শ্বসনেও কিছু শক্তি ক্ষয় হবে, কিছু শক্তি ক্ষয় হবে। ঠিক আছে? এই যে পুষ্টি ভান্ডার, তারপর এই পুষ্টি ভান্ডার থেকে উৎপাদক কি আবার পুষ্টি নিবে, আবার পুষ্টি নিবে। তাহলে খেয়াল করছো, এই যে পুষ্টির প্রবাহ, এটা একটা চক্রাকার প্রবাহ না? দেখো, পুষ্টি দ্রব্যের এরূপ চক্রাকারে প্রবাহিত হওয়া পুষ্টি প্রবাহ। এই যে উৎপাদক থেকে তৃণভোজী, ও নিবে, মাংসাশী নিবে। ঠিক আছে? এরা সবাই মরে গেলে বিয়োজক ওদেরকে ভাঙায় পুষ্টি ভান্ডারে ফেরত দিবে, পুষ্টি ভান্ডার থেকে কি আবার উৎপাদক। আমি কি তোমাকে বুঝাইতে পারলাম? আমি কি তোমাকে বুঝাইতে পারলাম? ঠিক আছে, সবাই বলো তো। বাস্তুতন্ত্রে পুষ্টির প্রবাহ, এটা কি? বাস্তুতন্ত্রে পুষ্টির প্রবাহ। বাস্তুতন্ত্রের পুষ্টির প্রবাহ কি? চক্রাকারে হয়, চক্রাকারে হয়। ঠিক আছে? উদ্ভিদ বা প্রাণী, ওদের পুষ্টি কিন্তু আবার ফেরত আসে, কিছুটা অংশ ফেরত আসে, পুরাটা না, কিছুটা অংশ ফেরত আসে। এবার আমরা দেখব বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ। শক্তি, হ্যাঁ, বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ, এনার্জি ফ্লো। হ্যাঁ, আচ্ছা, তো কোন একটা বাস্তুতন্ত্রে শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। সূর্য থেকে যেই শক্তিটা আসে সেটাই কি? উদ্ভিদ কি রাসায়নিক শক্তিতে পরিণত করে। ঠিক আছে? তো সূর্য থেকে যেটা আসবে সেটা আমাদের উৎপাদক গ্রহণ করবে। ঠিক আছে? এই সূর্যের শক্তি 2%। পৃথিবীতে যত সূর্য শক্তি আছে তার 2% উদ্ভিদ খাদ্য তৈরিতে ইয়ে করে। এখানে সুন্দর করে লেখা আছে। ঠিক আছে? তাহলে উদ্ভিদ যেই শক্তিটা পাইলো, সেই শক্তিটা তার দেহে কিছুটা অংশ সে কাজ করবে, আর বাকিটা তার দেহে কি? রাসায়নিক শক্তি। হ্যাঁ, আলো, হ্যাঁ, শর্করা, খেয়াল করছো, শর্করায় আলো এবং তাপ রাসায়নিক শক্তি হিসেবে মজুদ থাকে। ঠিক আছে? তারপর প্রথম শ্রেণীর উদ্ভিদ, প্রথম শ্রেণীর খাদক, প্রথম শ্রেণীর খাদক যখন একে খায়, সে কি ওই যে খাইলো, শর্করাটা খাইলো, সেটা থেকেই তো শক্তি পাবে। তবে এখানে কথা আছে, শক্তির এখানে অপচয় হয়। বুঝছো? ধরো উৎপাদকে আমি ধরলাম 100% শক্তি আছে, উৎপাদক যে খাদ্যটা তৈরি করে সেটাতে আমরা ধরে নিলাম কি 100% খাদ্য আছে। ওই খাদ্যটা যখন প্রথম শ্রেণীর খাদকে যাবে, ওটার 90% অপচয় হয়ে যাবে। ওই শক্তির 90%ই অপচয় হয়ে যাবে। বুঝছো? 90% অপচয়, এই যে শ্বসনে ব্যয় হবে, হাত পা নাড়াইতেছো বিভিন্ন কাজ করার জন্য। বাকি 10% হচ্ছে কি থাকবে? এর মধ্যে সঞ্চিত থাকবে। বুঝছো? একটা স্তর থেকে যখন আরেকটা স্তরে যাবা, শক্তির 90% ব্যয় হয়ে যাবে, অপচয় হয়ে যাবে। তাহলে এখানে যদি 100 একক শক্তি থাকে, এখানে কি 10% শক্তি থাকবে। সেম ভাবে প্রথম শ্রেণীর খাদককে কারা খাবে? দ্বিতীয় শ্রেণীর খাদক খাবে। আমি কি বুঝাইতে পারলাম? তো দ্বিতীয় শ্রেণীতে যখন আসবে, তখন খেয়াল করো, এই যে 10%, এইটার 90% খরচ হয়ে যাবে, অপচয় হয়ে যাবে, হ্যাঁ, বা পরিবেশে ছড়াই যাবে। বাকি থাকবে কয় পার্সেন্ট? 1%। এভাবে করে যখন তৃতীয় শ্রেণীতে থাকবে, 1%-এর 90% খরচ হয়ে যাবে, তাহলে বাকি থাকবে 0.1%। সুন্দর করে লেখা আছে, তৃণভোজী প্রাণীরা অর্থাৎ বাস্তুতন্ত্রের প্রথম স্তরের খাদকা সবুজ উদ্ভিদের পাতা কাণ্ড এগুলা খায়। হ্যাঁ, এর ফলে কি হয়? সবুজ উদ্ভিদ যেই রাসায়নিক শক্তিটা জমা রাখছিল তার পাতা কাণ্ড ফলে সেটা প্রথম শ্রেণীর প্রাণীতে পৌঁছায়। এবার মাংসাশী প্রাণীরা যারা প্রথম স্তরের খাদককে খায়, তারা দ্বিতীয় স্তরের খাদক। যে হরিণ, গরু, ছাগল, ওদের মাংসের মধ্যে, ওদের গোশতের মধ্যে, চর্বির মধ্যে কি ওটা রাসায়নিক শক্তি হিসেবে জমা থাকে না? ওইটা আমরা যখন খাই সেটা কি? সেটা আবার তাপ শক্তিতে রূপান্তর হয়। আমি কি তোমাকে বুঝাইতে পারলাম? ঠিক আছে? তো শক্তি আস্তে আস্তে, খেয়াল করছো, এখানে যদি 100 একক শক্তি থাকে, শক্তিটা আস্তে আস্তে অলমোস্ট ভ্যানিশ হয়ে যায়। তো শক্তির প্রবাহটা একমুখী। পুষ্টির প্রবাহটা কিন্তু কি? চক্রাকারে হয়। বুঝছো? কিন্তু শক্তি, ধরো আমি যখন মরে যাবো, আমার থেকে কোনো শক্তি আবার পরিবেশে যাবে না। আমার পুষ্টিগুলা যাবে, কিন্তু কোনো শক্তি মানে কাজ করার ক্ষমতা কিন্তু যাবে না। শক্তি মানে কি? আমাকে বলো তো, কাজ করার ক্ষমতা। ঠিক আছে? এই যে আমি কাজ করার ক্ষমতা কেমনে পাইতেছি? আমি যে খাইছি, দুপুরে খাই আসছি, তোদের ক্লাস নিতেছি, তো কি খাইছি? প্রাণী দেহ খাইছি না, বা শাকসবজি খাইছি, ওটার যেই কাজ করার ক্ষমতা ছিল বা শক্তি ছিল, সেটা আমার মধ্যে আসছে।
আমি কি তোমাকে বুঝাইতে পারলাম? এরপর দেখো, মৃত্যুর পর সব জীবের শক্তি গ্রহণ প্রক্রিয়া থেমে যায়। তখন ওই মৃতদেহে সঞ্চিত রাসায়নিক শক্তি বিয়োজকের কাজের ফলে ভেঙে জড় শক্তি আকারে কি আবার পরিবেশে ফেরত আসে। বুঝতে পারছো? সব ধরনের খাদ্য শিকলেই প্রতিটা স্তরে শক্তি কি হয়, কিছুটা অপচয় হয়। সবুজ উদ্ভিদ থেকে তৃণভোজী প্রাণী যতটা শক্তি গ্রহণ করে তার দেহে ততটা শক্তি জমা হয় না। বুঝছো? এটা হচ্ছে কতটুকু জমা থাকতেছে আর কি। হ্যাঁ, তুমি যদি 10 কেজি গরুর মাংস খাও, তোমার দেহে কি 10 কেজি মাংস বাড়বে না? কিছুটা কি তোমার কাজের মাধ্যমে অপচয় হয়ে যাবে, কিছু অংশ, হ্যাঁ আসলে 90% কি অপচয় হয়ে যাবে, কাজের মাধ্যমে পরিবেশে চলে যাবে, বুঝছো, তাপ শক্তি হিসেবে বের হয়ে যাবে। ঠিক আছে? আর বাকি 10% তোমার বডিতে জমা থাকবে, আমি কি বুঝাইতে পারলাম? আচ্ছা, এবার ট্রফিক লেভেল। তো ট্রফিক লেভেলটা কি, একটু খেয়াল করো। এই হচ্ছে একটা খাদ্য শিকল, মানে হ্যাঁ ঠিক আছে, একটা বাস্তুতন্ত্র। এই বাস্তুতন্ত্রের উৎপাদক হচ্ছে সবার নিচের লেভেলে। খেয়াল করছো, উৎপাদক অনেক বেশি হয়, পৃথিবীতে উৎপাদকের সংখ্যা অনেক বেশি। দ্বিতীয় স্তর খেয়াল করো, জুপ প্লাঙ্কটন, এদের সংখ্যা উৎপাদক থেকে কম। এরপরটা তৃতীয় স্তরের খাদক, এদের সংখ্যা দ্বিতীয় স্তরের খাদক থেকে কম। কেন কম হওয়াই তো লাগবে, কারণ এদের সংখ্যা যদি বেশি হয় এরা তো এদেরকে খাইয়ে একদম নির্বংশ করে দিবে, তাই না? তাই তো। আবার এদের সংখ্যা যদি এদের থেকে বেশি হয়, এরা এদের উপরে ডিপেন্ডেন্ট না, এদের সংখ্যা যদি বেশি হয় এরা তো এদেরকে খাইয়া নির্বংশ করে ফেলবে। ঠিক আছে? তাহলে প্রথম স্তরের থেকে দ্বিতীয় স্তরের সংখ্যা কম, দ্বিতীয় স্তর থেকে তৃতীয়টা, তৃতীয় থেকে সর্বোচ্চ আরো কম। আমি বুঝাইতে পারলাম? ঠিক আছে, এইরকম চিত্রটাকে বলা হয় পিরামিড চিত্র। ঠিক আছে? কারণ এখানে সংখ্যা সবচেয়ে বেশি, এখানে তার থেকে কম, এখানে তার থেকে কম, পিরামিড তো এইরকমই যায়। আচ্ছা, এই প্রত্যেকটা স্তরকে, একটা খাদ্য শিকলের প্রতিটা স্তরকে বলা হয় ট্রফিক লেভেল। সেই হিসেবে উৎপাদক এরা হচ্ছে প্রথম ট্রফিক লেভেল। হ্যাঁ, প্রথম স্তরের খাদক যারা, এরা দ্বিতীয় ট্রফিক লেভেল। দ্বিতীয় স্তরের খাদক যারা, এরা তৃতীয় ট্রফিক লেভেল। তৃতীয় স্তরের খাদক যারা, এরা চতুর্থ ট্রফিক লেভেল। ঠিক আছে? আচ্ছা, এরপর কোন একটা বাস্তুতন্ত্রের নির্দিষ্ট ট্রফিক লেভেলে যতটুকু শক্তি থাকে সেটা, একে যখন এরা খায় তার 90% অপচয় হয়ে যায়, মানে সে ব্যয় করে ফেলে। বুঝছো? আমি যেই শাকসবজিটা খেলাম, এটা 90% শক্তি আমি ব্যয় করে ফেলবো। হ্যাঁ, কিছুটা আমরা কাজে ব্যবহার করবো, কিছুটা মল হিসেবে বের হয়ে যাবে। বুঝছো? বাকি 10% থাকে। তাহলে এখানে যদি তুমি শক্তির লেভেল 100 ধরো, আমাকে বলো তো এর 10% মাত্র এখানে যাবে। এখানে যদি 10 ধরো, 10-এর 10% এখানে যাবে, 10-এর 10% হচ্ছে 1, 1-এর 10% এখানে যাবে। আমি কি তোমাকে বুঝাইতে পারলাম? তো এটাই কি আমাদের একটা বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ একমুখী। শক্তি দেখো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এবার আসো শক্তি পিরামিডের ধারণা। এই যে এই পিরামিডটাই, এটা একটা পিরামিড। কেন পিরামিড বুঝতে পারছো? এই পিরামিডের মতো আকৃতি না, নিচের স্তরে সংখ্যা সবচেয়ে বেশি, তার একটু কম। ঠিক আছে? কোন একটা বাস্তুতন্ত্রের ট্রফিক লেভেলের গঠন একটা পিরামিড আকারে দেখা যায়। কারণ কি, প্রথম ট্রফিক লেভেলে কি সবচেয়ে বেশি, তার উপরে এটা রাখতে কম, তার উপরে এটা রাখতে কম। আমি কি বুঝাইতে পারলাম? আচ্ছা, তো এখানে সবচেয়ে বেশি শক্তি থাকে। এখানে যদি শক্তি 100% তুমি ধরে নাও, শক্তি আস্তে আস্তে কমতে থাকবে, 10%, 1%, 0.1%। আমি কি বুঝাইতে পারলাম? এই জন্য খাদ্য শিকল যত বড় হয় পুষ্টি উপাদান আস্তে আস্তে তত কমতে, মানে শক্তির তত বেশি অপচয় হয়, আস্তে আস্তে কমতে থাকে। ঠিক আছে? এই জন্যই খাদ্য শিকলের আকৃতিটা যত ছোট রাখা সম্ভব হয় তত ভালো হয়। তুমি শাকসবজি খাইলে যেই পরিমাণ উপকারটা পাবা, তুমি কি মাছ মাংস খেলে কিন্তু শক্তির পরিমাণটা কমে যাবে, তাই না? তাই তো। দেখো, তুমি সরাসরি যদি উৎপাদককে খাও, তুমি ওই উৎপাদকের 10% শক্তি পাইতেছ। মানে শাকসবজি যদি খাও, তুমি যদি ধরো এটা খাও, তাহলে কি এখানে যদি 100 শক্তি থাকে, এখানে হয়ে যায় 1 না, এখানে হয়ে যায় 10, এখানে হয়ে যায় 1। আর এখানে যদি 100 থাকে, এখানে থাকে কত? 10। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে ব্যাপারটা বুঝছো? এই শক্তি পিরামিড ব্যাপারটা বুঝছো? এখানে সবচেয়ে বেশি শক্তি আস্তে আস্তে কমতে থাকে। এরপর দেখো, খাদ্য শিকল সীমিত রাখতে, আমরা দেখছি খাদ্য শিকল যত বড় হয় শক্তির অপচয় তত বেশি হয়।
এই জন্য খাদ্য শিকল সীমিত রাখতে দেখা যায় যে ম্যাক্সিমাম খাদ্য শিকল 2টা বা 3টা বা 4টা এই পর্যন্তই হয়। দেখো শক্তির এই প্রবাহ সবসময় একমুখী, মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। পুষ্টির প্রবাহ চক্রাকারে হয়, শক্তির প্রবাহ একমুখী। হ্যাঁ, শক্তির প্রবাহকে কখনো বিপরীতমুখী করা যায় না, কারণ তুমি যেই শক্তিটা অপচয় করে ফেলছো, এই যে কাজ করতেছি বেড়ে গেছে না পরিবেশে, ওইটাকে কি তুমি কি আর নিয়ে আসতে পারবা না। তোমার দেহে যেই পুষ্টিটা থাকবে সেই পুষ্টিটা পরিবেশে আবার ফেরত যাইতে পারবে, কিন্তু শক্তিটা আসতে পারবে। ঠিক আছে, প্রতিটা ধাপে প্রায় 95-90 ভাগ শক্তি কমে যায় বা ব্যবহারযোগ্য শক্তি হারায়। শক্তির এই ক্রমবর্ধমান ক্ষয় খাদ্য শিকলের আকারকে 4 বা 5টা ধাপের মধ্যে সীমাবদ্ধ রাখে। হ্যাঁ, খাদ্য শিকল যত বড় হবে ঊর্ধ্বতম ট্রফিক লেভেলে শক্তির পরিমাণ ততই কমতে থাকবে এবং এক পর্যায়ে এসে আর কোনো শক্তিই থাকবে না। এটা পরীক্ষায় আসে, এটা পরীক্ষায় আসে। তো চলো আমরা এখন কিছু এমসিকিউ সলভ করব। দেখো, বাস্তুতন্ত্রের ভৌত উপাদান কি? আমাকে বলো। তাপমাত্রা। মৃতদেহ কি? জৈব উপাদান, তাই তো। জড় বস্তু কিন্তু জৈব উপাদান। অক্সিজেন কি? আমাকে বলো। অজৈব উপাদান, তাই তো। পানি কি? অজৈব। ঠিক আছে। আচ্ছা, পুকুরের প্রথম স্তরের খাদক কোনটা? আমাকে বলো তো। রুই। অনেকে ব্যাং দেখায় দেয় ভুলে। রুই বলছিলাম কিন্তু, রুই কাতলা এরা কিন্তু ঘাস খায়। হ্যাঁ, কোনটিকে ধাঙর বলা হয়? ধাঙর বা স্ক্যাভেঞ্জার, যারা হচ্ছে মৃতদেহ খায়। হায়না, শকুন, এগুলো। ঠিক আছে। উৎপাদকের বৈশিষ্ট্য কোনটা? উৎপাদক হচ্ছে স্বভোজী হতে হয়। হ্যাঁ, ওরা নিজের খাদ্য নিজে তৈরি করে। নিচের কোন খাদ্য শৃঙ্খলে সর্বাধিক শক্তি? যেটা যত বড় তাতে তত বেশি শক্তি ব্যয় হয়। 1 2 3 4 5, 1 2 3 4, তাহলে এটা। ঠিক আছে। কোনটি উৎপাদক? বুঝছো, যেই শৃঙ্খলটা যত বড় সেখানে শক্তির অপচয় যত বেশি। নিচের কোনটা উৎপাদক? জুপ্লাঙ্কটন না, এটা প্রথম স্থানের খাদক। টোপা পানা, তোমরা কচুরি পানা, টোপা পানা দেখছো না, মশার শুকি, এটা হচ্ছে প্রথম স্তরের খাদক। ব্যাকটেরিয়া কি? বিয়োজক। নিচের কোনটা পরজীবী খাদ্য শিকল? মানুষ, এই ডেঙ্গু মাইসন ভাইরাসটা হয়। ঠিক আছে। হ্যাঁ, এটা কি আমাদের পরজীবী খাদ্য শিকল। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সর্বোচ্চ কত ভাগ সৌরশক্তি? 2% ব্যবহার করতে পারে। হ্যাঁ, শক্তি পিরামিডের সর্বনিম্ন স্তরে 1 লক্ষ কিলো জুল যদি হয়, সর্বোচ্চ স্তরে কত? দেখো এখানে কত? 1 লাখ। এটার 10 ভাগের 1 ভাগ উপরের স্তরে যাবে। 1 লাখের 10 ভাগের 1 ভাগ কত? 10,000, 10K। 10,000-এর 10 ভাগের 1 ভাগ কত? 1K। এটার 10 ভাগের 1 ভাগ কত? 100। তাহলে 100 কিলো জুল। কতটুকু অপচয় হয়েছে সেটা বলতে পারবা? প্রতি ধাপে কতটুকু অপচয় হয়েছে সেটাও কিন্তু বের করতে দিতে পারে। দেখো, উদ্দীপকের শক্তি পিরামিডে সর্বনিম্ন স্তরের জীব, এই যে এরা স্বভোজী। হ্যাঁ, স্বভোজী। সর্বোচ্চ স্তরে 3য় স্তরের খাদক, এটা হচ্ছে প্রথম স্তরের খাদক, 2য় স্তরের খাদক, 3য় স্তরের খাদক। হ্যাঁ, ঠিক আছে। উল্লিখিত জীব দিয়ে শিকারজীবী খাদ্য শিকল, হ্যাঁ এটা কি শিকার করেই তো খায়, শিকারজীবী খাদ্য শিকল বানানো যায়। এই অংশে কি থাকে? শৈবালকে কে খায়? আমাকে বলো তো। শৈবালকে খায় হচ্ছে জুপ্লাঙ্কটন, তাই তো। আচ্ছা, তারপর মানুষ, এটা কোন ধরনের খাদ্য শৃঙ্খলা? আমাকে বলো তো। পরজীবী। ঠিক আছে। অসম্পূর্ণ খাদ্য শিকল, এটা কিন্তু অসম্পূর্ণ। হ্যাঁ, উৎপাদকবিহীন খাদ্য শিকল। তাহলে তিনটাই আমাদের। কোনটিতে শক্তির অপচয় কম হয়? যেটা সবচেয়ে ছোট সেটাতে শক্তির অপচয় কম হয়, তাই তো। আচ্ছা, একটু সাবধান, সবুজ উদ্ভিদ শামুক খায়। ঠিক আছে, খাদ্য শিকল ঠিক আছে কিনা সেটা দেখে নেবে। আচ্ছা, কিছু শর্ট কোয়েশ্চেন, মানে কিছু নাম্বারের কোয়েশ্চেন আছে। প্ল্যাঙ্কটন কি? মৃতজীবী খাদ্য শৃঙ্খল কাকে বলে? উৎপাদক কি? খাদ্য শৃঙ্খল কি? নাম্বারে আসলে 1 লাইন লিখলেই হবে। নাম্বারে আসলে উদাহরণ সহ একটু ফিগার টিগার দিয়ে দিবা। ট্রফিক লেভেল কাকে বলে? নাম্বারে আসলে এতটুকুই। নাম্বারে আসলে কি করবে? তুমি পিরামিড টাইকা ট্রফিক লেভেলটা বুঝাই দিবা। খাদ্য জাল কাকে বলে? নাম্বারে আসলে এতটুকুই। নাম্বারে আসলে খাদ্য জালের উদাহরণ দিবা। ধাঙর বা স্ক্যাভেঞ্জার কি? শক্তি প্রবাহ কি? সবুজী উদ্ভিদ কাদেরকে বলা হয়? অটোট্রফ। কেন? এক্সপ্লেন করবো। পরিবেশে বিয়োজকের ভূমিকা সুন্দর করে লিখবে। একটা সুন্দর করে ভেবে দিতে পারো যে মৃতদেহ, এটা পরিবেশের সাথে মিশিয়ে দেয় বিয়োজক। একটা মানে চিত্র থাকলে ব্যাপারটাই অন্যরকম, কারণ টিচাররা পুরাটা লাইন ধরে ধরে পড়াটা প্যারা লাগে। যখন চিত্র দেখবে খুশি হয়ে যাবে, খুশি হয়ে নাম্বার দিবে। হরিণকে কেন হার্বিভরাস? কি আমাকে বলো? তৃণভোজী। বাঘকে কার্নিভরাস বলা হয়, মাংসের শিকার, কারণ বাঘ মাংস খায়। হ্যাঁ, বাজ পাখি শক্তি পিরামিডের সবার উপরে কেন থাকে? কারণ ওকে কেউ হান্ট করে না, বুঝছো, ওকে কেউ খায় না। খাদ্য শিকল বড় হলে শক্তির অপচয়, একটা খাদ্য শিকল দিয়ে তুমি অপচয়টা কেমন হয় সেটা ব্যাখ্যা করে দিলে ফুল মার্কস দিবে। এখানে কি ভংচং লিখছে তো, ঠিক আছে ফাইন, তুমি এমনি লিখলেও নাম্বার দিবে, কিন্তু এর থেকে টিচারের সুবিধা হবে তুমি যদি সুন্দর করে একটা দেখাই দেবে। একটা ছোট্ট খাদ্য শিকল, ঠিক আছে, এখান থেকে এখানে গেছে, এখানে যদি 100 থাকে, এখানে কত?
10। একটা বড় দেখাই দিবা যে অপচয় যে কত বেশি হইতেছে। বেটার। হ্যাঁ, মানুষকে হেটারোট্রফিক কেন বলা হয়, হরিণকে পরভোজী কেন বলা হয় পারবা না? খরগোশ বাস্তুতন্ত্রের কোন ট্রফিক লেভেল? আমাকে বলো। দ্বিতীয় ট্রফিক লেভেল। এটা প্রথম শ্রেণীর খাদ্য, এটা কিন্তু ঘাস লতা পাতা খায়। উৎপাদককে কেন শক্তি পিরামিডের ভূমিতে রাখা হয়? কারণ এদের সংখ্যা সবচেয়ে বেশি। হ্যাঁ, এদেরতে শক্তির পরিমাণও কি সবচেয়ে বেশি, শক্তির পরিমাণও কি সবচেয়ে বেশি। আমি কি বুঝাইতে পারলাম? তো আমরা আমাদের পরবর্তী টপিক জীববৈচিত্র্য শুরু করব। তো আমরা এখন জীববৈচিত্র্য দেখব। এই যে পৃথিবী, এই পৃথিবীতে প্রায় 13 লক্ষ, হ্যাঁ 13 লক্ষ প্রাণী এবং 4 লক্ষ উদ্ভিদের জাস্ট নামকরণ করা হয়েছে, আরো বেশি কিন্তু আছে। তুমি যদি খেয়াল করো, প্রত্যেকটা প্রজাতি একটা থেকে আরেকটা আলাদা, তাদের মধ্যে ইউনিক কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, তাই না? আবার একটা প্রজাতির মধ্যে তুমি খেয়াল করো, মানুষ আর ভাল্লুক আলাদা না? আমাকে বলো, মানুষ আর ভাল্লুক আলাদা না? চিন্তা করো, তাহলে প্রত্যেকটা প্রজাতি আলাদা। আবার চিন্তা করো, একটা প্রজাতির মধ্যেই তুমি আর তোমার ভাই একই রকম দেখতে, তোমাদের অনেক কিছু আলাদা, অথচ তোমরা দুইজনেই কিন্তু একই বাবা মায়ের থেকে হইছ। তাহলে এখানে একটা বৈচিত্র্য সৃষ্টি হয়েছে না? জিনের কারণে বৈচিত্র্য সৃষ্টি হয়েছে। আচ্ছা, আবার চিন্তা করো, ভাল্লুক, মেরু অঞ্চলের ভাল্লুক একরকম, আফ্রিকার ভাল্লুক আরেক রকম। আফ্রিকার ভাল্লুক কালো রঙের, পোলার বেয়ার হচ্ছে সাদা রঙের। কেন? অভিযোজন ক্ষমতার জন্য। কারণ মেরু অঞ্চলে বরফ থাকে না, তার বরফের রং কি সাদা। এখন ওই ভাল্লুকটার রঙও যদি সাদা হয়, তাহলে কি হবে আমাকে বলো তো? ও বরফের সাথে লুকায় থাকতে পারবে, শিকারী ওকে সহজে খুঁজে পাবে না, বুঝছো? ওর একটা অভিযোজন ক্ষমতা সৃষ্টি হবে, এই জন্যই সে বেঁচে আছে। মেরু অঞ্চলে যদি ওই কালো ভাল্লুক থাকতো, ওকে কিন্তু শিকার করে মানুষজন মেরে ফেলতো, বা বিভিন্ন শিকারীরা মেরে ফেলতো, বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে কোন পরিবেশে আছে সেটার উপর ভিত্তি করেও কিন্তু বৈচিত্র্য সৃষ্টি হয়। তো এই কথাটাই লেখা আছে, পৃথিবীতে বিরাজমান জীবগুলোর প্রাচুর্য এবং এবং ভিন্নতাই হলো জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। জীববৈচিত্র্যকে 3 ভাগে ভাগ করা যায়, মেইনলি 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, তারপরটা হচ্ছে বংশগতীয় বৈচিত্র্য বা জেনেটিক্যাল ডাইভার্সিটি, আর হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্য কি? দুইটা আলাদা প্রজাতি, ঠিক আছে, ভাগ ভাল্লুক, মানুষ, হরিণ, দুইটা আলাদা প্রজাতি, এদের মধ্যে বৈচিত্র্য থাকে না, এদের মধ্যে অনেক কিছু ডিফারেন্সেস থাকে। এই ডিফারেন্সটাই কি? প্রজাতিগত বৈচিত্র্য, একদম কমন সেন্স। এদের ক্রোমোজোম সংখ্যা আলাদা, এদের সব বৈশিষ্ট্য আলাদা, ঠিক আছে। একটা প্রজাতি থেকে অন্য একটা প্রজাতি যে আলাদা, এটাই কি? আমাদের প্রজাতিগত বৈচিত্র্য, ঠিক আছে। আচ্ছা, বংশগতীয় বৈচিত্র্য, এটা হচ্ছে ইন্টার প্রজাতি, আর এটা হচ্ছে ইন্ট্রা প্রজাতি, অর্থাৎ প্রজাতির মধ্যে, বুঝছো? ইন্টারনাল, অর্থাৎ একটা প্রজাতি। চিন্তা করো, মানুষ, তুমি আর তোমার ভাইকে দেখতে একই রকম, তোমরা কিন্তু সেম প্রজাতি, তোমাদের 46টা করে ক্রোমোজোম আছে, তোমাদের 2টা চোখ, 2টা নাক, 1টা নাক, 2টা হাত, সবকিছু আছে। এরপরেও তোমাদের অনেক কিছু আলাদা, তাই তো? তো একই প্রজাতিভুক্ত সদস্যগণের মাঝখানেও অনেক বিষয়ে পার্থক্য দেখা দেয়। হ্যাঁ, বুঝতে পারছো? তাদের গড়ন, আকার, রোগ প্রতিরোধ, পরিবেশ প্রতিকূলতা সহ্য করার ক্ষমতা, এগুলো আলাদা। এটা কেন আলাদা হয়? জিন সংগঠনের সামান্য বৈচিত্র্যের কারণে। ওই যে নিষেকের সময় কি হয় বলছি না, বৈচিত্র্যতা সৃষ্টি হয়, ওটার কারণে এটা হয়, ঠিক আছে। আর বৈচিত্র্যতা সৃষ্টি না হলে সব মানুষ দেখতে একই রকম, বুঝতে পারছো? আচ্ছা, তো এই বৈচিত্র্যটা কি? আমাদের বংশগতীয় বৈচিত্র্য বা কি জেনেটিক্যাল ডাইভার্সিটি। এবার ধরো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। ভাল্লুক, মেরু ভাল্লুক দেখতে একরকম, মরু ভাল্লুক দেখতে একরকম। কেন? কারণ কি? ওদের পরিবেশটা আলাদা। সেম ভাবে আমাকে একটু বলো তো, মরুভূমিতে যেই বাস্তুতন্ত্র তৈরি হবে, যেই ধরনের জীব থাকবে, একটা রেইন ফরেস্ট, ধরো অ্যামাজন রেইন ফরেস্ট বা এশিয়ার যেই রেইন ফরেস্ট, ওখানে কি সেম ধরনের জীব থাকবে? ওদের আলাদা থাকবে না। পরিবেশ অনুযায়ী ওরা অভিযোজিত হবে। খেয়াল করো, একটা বাস্তুতন্ত্রের ভৌত উপাদান, রাসায়নিক উপাদান এবং জৈবিক উপাদানগুলোর মধ্যে কোনো প্রকার পরিবর্তন দেখা দিলে সেখানকার বাস্তুতন্ত্রের ভারসাম্যের ব্যাঘাত ঘটে। এসব পরিবর্তন অবশ্যই ধীর এবং ধারাবাহিক। এই পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য সেখানে বসবাসরত জীবের মধ্যেও পরিবর্তন সাধন হয়। ফলে যে জীববৈচিত্র্য সৃষ্টি হয় তাদেরকে বলা হয় বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, ঠিক আছে। এই দেখো, মানুষ একজন থেকেই তো হয়েছে। সেম মানুষ, দুইটা মানুষ, ধরো দুইটা যমজ ভাইকে তুমি কি করলা, একজনকে পাঠিয়ে দিলা মেরু অঞ্চলে, মানে বরফে, আরেকজনকে পাঠিয়ে দিলা আফ্রিকার রোদের মধ্যে, ঠিক আছে।
20 বছর পর বা 30 বছর পর ওদের সবকিছুই চেঞ্জ হয়ে যাবে। ওদের চেহারার কালার থেকে শুরু করে তাপমাত্রা সহ্য করার ক্ষমতা থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা সবকিছুই চেঞ্জ হয়ে যাবে। এটার কারণ কি? বাস্তুতন্ত্র তো আলাদা, পরিবেশের সাথে খাপ খাওয়ার জন্য ওর দেহটা অভিযোজিত হয়েছে। এই জিনিসটাই হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তো এই যে জীববৈচিত্র্য, এটা আসলে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। পরিবেশের প্রত্যেকটা জীব পরিবেশের জন্য ইম্পর্টেন্ট। কোন একটা প্রজাতিও যদি বিলুপ্ত হয়ে যায়, এটা কিন্তু হুমকি স্বরূপ হইতে পারে। ঠিক আছে, পরিবেশের প্রত্যেকটা জীব পরিবেশের ভারসাম্যের জন্য ইম্পর্টেন্ট। ঢাকা শহরে এত কাক ইম্পর্টেন্ট। কাক না থাকলে ময়লা আবর্জনা কে খাইতো? আমাকে বলো, কে খাইতো? তাই না? কুকুরগুলোও ইম্পর্টেন্ট। তো ঢাকা শহরের কুকুর যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে কিন্তু ঝামেলা। আবার এদের সংখ্যা অনেক বেশি হয়ে গেলেও ঝামেলা। ঠিক আছে, আচ্ছা দেখো, কিছু উদাহরণ দেওয়া আছে এখানে। এইটা পুরোটা একটা রিডিং পড়ে নিব। এক সময় যুক্তরাষ্ট্রের চেসাপিক উপকূলে ছিল অসংখ্য ঝিনুক। মাত্র 3 দিনে ওই ঝিনুকগুলা কি গোটা এলাকার পানিটা পরিশুদ্ধ করে ফেলত। হ্যাঁ, কিন্তু এখন সেই ঝিনুকের শতকরা 99% বিলুপ্ত হয়ে গেছে, কারণ কি মানুষ উঠে নিয়ে আসছে। এর ফলে অবশিষ্ট যেই ঝিনুকরা, ওরা 1 বছরেও ওই পানি আর বিশুদ্ধ করতে পারে না। তাহলে পানি কি নষ্ট হয়ে গেছে? তাই তো। আর ওই 1%-এর উপর বেশি প্রেশার পড়তেছে, ওরাও দেখা যাবে সময় মারা যাবে, বিলুপ্ত হয়ে গেছে। পানি যদি বিশুদ্ধ না হয় তাহলে কি ওখানে অক্সিজেনের পরিমাণ কমবে। ওই উপকূলে পানি ক্রমশই কর্দমাক্ত হচ্ছে, অক্সিজেনের পরিমাণ কম। এর ফলে কি ওখানে মাছের পরিমাণ কমে যাবে, পুরা ইকোসিস্টেমটাই কি নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, এরপর খেয়াল করো, একটা পূর্ণবয়স্ক ব্যাঙ একদিনে তার ওজনের সমপরিমাণ পোকামাকড় খেয়ে ফেলতে পারে। পোকামাকড় কিন্তু কি আমাদের ফসলের অনেক ক্ষতি করে। এটা খুব ইম্পর্টেন্ট। একটা পূর্ণবয়স্ক ব্যাঙ একদিনে ওজনের সমপরিমাণ পোকামাকড় খেয়ে ফেলতে। এখন আমরা পোকামাকড় খাওয়ার জন্য কিন্তু সৃষ্টিকর্তা এই ব্যাঙ দিয়ে দিছে, তাই না? ব্যাঙ পাখি এগুলো দিয়ে দিছে। এখন আমরা যখন কীটনাশক ব্যবহার করি নানা ধরনের কীটনাশক কি বিষ, পোকামাকড় ওগুলোতে মারা যায়। ওই পোকামাকড়কে যদি ব্যাঙ খায় তাহলে ব্যাঙও তো মারা যাবে, তাই না? তো ব্যাঙ মারা গেলে কি আমাদের আলটিমেটলি কি হইলো? আমরা পুরো সিস্টেমটাই ধ্বংস করে দেব। বুঝতে পারছো? আচ্ছা, এরপর পাখি, বুঝছো? পাখি কি করে? উদ্ভিদের পরাগায়নের জন্য, পাখি বিভিন্ন কীটপতঙ্গ পরাগায়নের জন্য খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। আমরা যখন কীটনাশক দিব, এই পাখিগুলোও কিন্তু মরে যাবে। এর ফলে কি অনেক ক্ষতি হয়ে যাবে, অনেক ক্ষতি হয়ে যাবে। আমাদের সাময়িক হয়তো কিছুটা উপকার হবে, বাট লং টার্মে কিন্তু আমরা ক্ষতি করতেছি। ব্যাংক প্রতি বছরই কি করতো, আমার কিন্তু প্রতি বছর কীটনাশক দেওয়া লাগতো না, এখন প্রতি বছরই কীটনাশক দেওয়া লাগবে। ব্যাংক মারা যাবে, পাখি মারা যাবে, পুরা ইকোসিস্টেমটাই কি নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার খেয়াল করো, ইঁদুর। পাখি মারা গেলে কি হবে? ইঁদুর কিন্তু বাসার অনেক ক্ষতি করে। হ্যাঁ, একজোড়া ইঁদুরকে তুমি যদি পর্যাপ্ত খাদ্য দাও এবং বিনা বাধায় বংশ বিস্তার করতে দাও, তাহলে 1 বছর শেষে ইঁদুরের সংখ্যা দাঁড়াবে হচ্ছে 880টাতে। আর পেঁচা হচ্ছে ইঁদুর খায়। একটা পেঁচা দিনে হচ্ছে কমপক্ষে 3টা ইঁদুর খাইতে পারে, খেয়ে হজম করতে পারে। এখন কীটনাশক খেয়ে যদি ইঁদুর মরে, ইঁদুর খেয়ে পেঁচা মরে যাবে না? মারাত্মক ডিসব্যালেন্স ক্রিয়েট হয়ে যাবে। তখন কি ইঁদুরের সংখ্যা বাড়তেই থাকবে। তো ব্যাপারটা কি হয় জানো? ইঁদুরের সংখ্যা বাড়ে, কিন্তু পেঁচা কি করে? খেয়ে নিয়ন্ত্রণ করে ফেলে। দুনিয়াতে এরকমই, প্রত্যেকটা জীবকে তুমি যদি অবাধে বংশ বিস্তার করতে দাও, ও কিন্তু সংখ্যা দিয়ে একদম পুরা পৃথিবী ছেয়ে ফেলবে। বুঝছো? তো সৃষ্টিকর্তা এমন ভাবেই বানাইছে ও যাতে কি করতে পারে, একদম পুরা আনকন্ট্রোলেবলি বৃদ্ধি না করতে পারে। ইঁদুরের সংখ্যা বাড়লো, পেঁচা তো আছে, পেঁচা ইঁদুরকে খেয়ে ফেলবে। সাপ আছে, সাপ কি ইঁদুরকে খেয়ে ফেলবে। বুঝছো? তো সবাই কি একটা ভারসাম্য ক্রিয়েট করে রাখে, যে কোনো প্রজাতির সংখ্যাই একবারে অনেক বেশি হয়ে না যেতে পারে, আবার একবারে বিলুপ্ত যাতে না হয়। কিন্তু আমরা মানুষ তো অনেক বুদ্ধিমান, আমাদের বিভিন্ন কাজকর্মের কারণে বিভিন্ন প্রজাতির প্রাণী একদমই বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখন একটা প্রাণী যখন একদমই বিলুপ্ত হয়ে যায়, ওর কারণে কিন্তু একটা ভারসাম্যের ক্রিয়া নষ্ট হয়ে যায়। কারণ একটা প্রাণী ধরো ও বিলুপ্ত হয়ে গেল, ও তো অনেকগুলা প্রাণীকে খাবে না? আমাকে বলো তো, খাইতো। যখন বেঁচে থাকতো অনেকগুলো প্রাণীকে খাইতো। ও যখন বিলুপ্ত হয়ে যায়, এগুলোর সংখ্যা বাইরে যাবে। আবার ওকেও অনেকগুলা প্রাণী খাইতো। ও যদি বিলুপ্ত হয়ে যায়, ওর কি? আমাকে বলো তো, ও হারাই গেছে, তাহলে ওরা তো খাদ্য পাবে না। তাহলে এরাও এফেক্টেড হবে, এরাও এফেক্টেড হবে। এরা এফেক্টেড হলে এদের সাথে যারা কানেক্টেড, ওরাও এফেক্টেড হবে। পৃথিবীতে প্রত্যেকটা একটা বাস্তুতন্ত্রে সবাই কিন্তু সবার সাথে কানেক্টেড, সামহাউ কানেক্টেড, প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে। এই জন্য প্রত্যেকটা প্রজাতির কি ইম্পর্টেন্স আছে, তাদের ভারসাম্য রক্ষাটাও খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী টপিকে যাব, মিথস্ক্রিয়া। এই ব্যাপারটা কি? আচ্ছা, সবুজ উদ্ভিদ, ওরা অটোট্রফিক, অর্থাৎ নিজের খাদ্য নিজে তৈরি করে।
কিন্তু সবুজ উদ্ভিদও কিন্তু সম্পূর্ণ স্বনির্ভর না, এরা কিন্তু পরিবেশ এবং অন্যান্য জীবের উপরে ডিপেন্ডেন্ট করে। কিভাবে? সে পরিবেশের উপরে ডিপেন্ড করে, তো পরিবেশ থেকে বিভিন্ন জিনিসপত্র নেয়। অন্যান্য জীবের উপর কেমন ডিপেন্ড করে? সবুজ উদ্ভিদ পরাগায়নের জন্য প্রাণীর উপরে নির্ভর না, ওর ফুল থেকে পরাগায়ন অন্য জায়গায় নিয়ে যায় কে? কীট পতঙ্গ, পাখি, প্রাণী, তাই না? পরাগায়নের জন্য নির্ভর করে। আবার ওর বংশ বিস্তারের জন্য কিন্তু, ওর বংশ বিস্তার কেমনে হয়? পৃথিবীতে সবচেয়ে বেশি গাছের বংশ বিস্তার কেমন হয় জানো? একটা পাখি একটা ফল খায়, ফলের সাথে বীজটাও খেয়ে ফেলে, তারপর সে যখন উড়ে যায় অন্য একটা জায়গায় গিয়ে কি মল ত্যাগ করে, মলের সাথে বীজটা বের হয়ে যায়, ওখানে তার বংশ বিস্তার। তাহলে সবুজ যে উদ্ভিদটা সেটাও কিন্তু, যদিও সে সবুজই, কিন্তু বিভিন্ন কাজের জন্য প্রাণীর উপরে ডিপেন্ড করে। তাহলে পৃথিবীতে কেউই আসলে 100% স্বনির্ভর না। এই সুন্দর করে লেখা আছে, সপুষ্পক উদ্ভিদের পরাগায়নের জন্য প্রাণীর উপরে নির্ভরশীল, ঠিক আছে? আর বীজ বিতরণের জন্য কি নির্ভরশীল। আর মানুষ বা জীব তারা তো উদ্ভিদের উপর নির্ভরশীল, মানুষ কিন্তু সবার উপরে নির্ভরশীল। আমি কি তোমাকে বুঝাইতে পারছি? তাহলে পৃথিবীর প্রত্যেকটা জীব আসলে কোনোটাই স্বনির্ভর না, ওর সাথে কারো কারো সম্পর্ক আছে। হ্যাঁ, দেখো, কাজেই জীবজগতে বিভিন্ন প্রকার গাছপালা এবং প্রাণীদের মধ্যে বিদ্যমান জৈবিক সম্পর্কগুলোকে বলা হয় সহাবস্থান বা সিম্বায়োসিস। ইম্পর্টেন্ট, সিম্বায়োসিস কাকে বলে সংজ্ঞাটা ইম্পর্টেন্ট, আমি পরে একটু সুন্দর করে লিখে দিব। হ্যাঁ, জীবজগতে বিভিন্ন প্রকার গাছপালা এবং প্রাণীদের মধ্যে বিদ্যমান জৈবিক সম্পর্কগুলোকে বলা হয় সিম্বায়োসিস। আর সম্পর্কযুক্ত যেই জীব তাদেরকে বলা হয় সহবাসকারী বা সহাবস্থানকারী বা সিম্বায়ন্টস, ঠিক আছে? আর এই সহাবস্থানকারী জীবগুলার মধ্যে যেই ক্রিয়া বিক্রিয়া হয়, যেই বিভিন্ন জিনিসের আদান প্রদান হয়, একে বলা হয় মিথস্ক্রিয়া, ঠিক আছে? দেখো ব্যাপারটা আবার বলি, জীবজগতে বিভিন্ন প্রকার গাছপালা এবং প্রাণীদের মধ্যে বিদ্যমান জৈবিক সম্পর্কগুলাকে কি বলা হয়? সহাবস্থান। সম্পর্ক স্থাপনকারী জীবগুলাকে বলা হয় সহবাসকারী বা সহাবস্থানকারী, ঠিক আছে? আর এদের মাঝখানে যে ক্রিয়া বিক্রিয়াগুলো হয় এটাকে বলা হয় মিথস্ক্রিয়া। হ্যাঁ, এখন পরিবেশ বিজ্ঞানী ওডাম এই সম্পর্কগুলাকে বা এই মিথস্ক্রিয়াটাকে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ধনাত্মক, একটা হচ্ছে ঋণাত্মক। ধনাত্মক মানে হচ্ছে ওটা দুইজনের জন্যই ভালো বা ওদের জন্য ভালো, ঋণাত্মক মানে কি ওদের জন্য খারাপ, ওকে? আচ্ছা, তো এই যে ধনাত্মক মিথস্ক্রিয়াকে দুইটা ভাগে ভাগ করা হয়। ধনাত্মক যে মিথস্ক্রিয়া দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যেই আন্তঃসম্পর্কে দুইটা জীবের একটা আরেকটাকে সহায়তা করে, তাকে বলা হয় ধনাত্মক ইন্টারাকশন, পজিটিভ ইন্টারাকশন। কমন সেন্স, একদম কমন সেন্স। এটা দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মিউচুয়ালিজম, একটা হচ্ছে কমেন্সালিজম। মিউচুয়াল, তার মানে এখানে দুইজনেরই উপকার হবে, একজন আরেকজনকে, আমি ওকে হেল্প করবো, ও আমাকে হেল্প করবো। কমেন্সালিজমে কি হয়? একজনের উপকার হয়, আরেকজনের উপকার না হইলেও ক্ষতি হয় না, ঠিক আছে? একজন উপকৃত হয়েছে, ও ওকে ক্ষতি করে না, ওর উপকার না করতে পারলেও ক্ষতি করে না। আচ্ছা, তো মিউচুয়ালিজমের দেখো সংজ্ঞাটা দেওয়া আছে, সহযোগীদের উভয়ে একে অন্যের দ্বারা উপকৃত হয়। আচ্ছা, এবার আমরা মিউচুয়ালিজমের কিছু উদাহরণ দেখব, খুবই ইম্পর্টেন্ট, 5 স্টার, এমসিকিউ সিকিউর জন্য 5 স্টার। হ্যাঁ, মিউচুয়ালিজম এখানে কি দুইটা জীব একটা আরেকটার সাথে সহাবস্থান করে একজন আরেকজনের দ্বারা দুজনেই উপকৃত হয়। আমরা কিছু উদাহরণ দেখব। ফর এক্সাম্পল, প্রথমত গাছের যে পরাগায়নটা, এটা একটা মিউচুয়ালিজমের উদাহরণ। হ্যাঁ, খেয়াল করো, মৌমাছি, প্রজাপতি, পোকামাকড় এগুলা কি ফুলে যায় মধু সংগ্রহের জন্য, তো ও মধু সংগ্রহ করতেছে, ওর উপকার হচ্ছে, বিনিময়ে ওই গাছটার কি হইতেছে? পরাগায়ন হচ্ছে, তাহলে দুইজনেই উপকৃত হচ্ছে, তাহলে এটা একটা মিউচুয়ালিজম। আচ্ছা, এবার উদ্ভিদের যে বংশ বিস্তার, ওই যে বীজ, সেটা কেমনে, বীজ স্থানান্তরের প্রক্রিয়াটা আসলে কেমনে হয়? পাখি, বাদুড় ওরা কি বিভিন্ন গাছের ফল খায়, তাহলে ফল খেয়ে ওরা কি ক্ষুধা নিবারণ করতেছে, ফলের সাথে বীজটাও খেয়ে ফেলে, ওই বীজটা মলের সাহায্যে কি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়ায় যায়, ওখানে কি গাছের বংশ বিস্তার হয়। তো গাছের যে বংশ বিস্তার সেটাও কি মিউচুয়ালিজম। দুইটা উদাহরণ দেখে ফেলছে। আচ্ছা, কলেজে উঠলে তোমরা আরেকটা জিনিস দেখবে, এটাকে বলা হয় লাইকেন। ব্যাপারটা কি? শৈবাল আর ছত্রাক, শৈবাল কিন্তু নিজের খাবার নিজে তৈরি করতে পারে, সবুজ উদ্ভিদ, ছত্রাক পারে না। তো এই শৈবাল আর ছত্রাক ওরা কি করে? একটা সহাবস্থান তৈরি করে। হ্যাঁ, সহাবস্থানটা এরকম যে বাইরের দিকে আমাদের ছত্রাক থাকে, বুঝছো? বাইরের দিকে ছত্রাকের কিন্তু কোষ প্রাচীর থাকে, কাইটিন নির্মিত, আমরা পড়ছি। আর ভেতরের দিকে হচ্ছে আমাদের সবুজ উদ্ভিদ বা শৈবালটা থাকে। হ্যাঁ, তো কি হয়? এই যে ছত্রাকটা, সে পরিবেশ থেকে বিভিন্ন খনিজ লবণ, অক্সিজেন, বুঝছো, জলীয় বাষ্প এগুলা গ্রহণ করে কাকে দেয়?
শৈবালকে দেয়। শৈবাল ওখানে খাদ্য তৈরি করে। আচ্ছা, তো খাদ্য তৈরি করার পর ওই খাদ্যটা সেই ছত্রাককেও শেয়ার করে। বুঝছো? বিনিময়ে দেখো ছত্রাক কি পাচ্ছে? খাদ্য পাচ্ছে। শৈবাল কি পাচ্ছে? ও খাদ্য তৈরির উপাদানগুলো পাচ্ছে, আর একটা প্রোটেকশন পাচ্ছে না, কারণ চারপাশে কি ছত্রাক আবৃত হয়ে আছে। এই জিনিসটাকে বলা হয় লাইকেন। তোমরা কলেজে উঠে বিস্তারিত পড়ো। হ্যাঁ, একটা শৈবাল এবং একটা ছত্রাক সহাবস্থান করে লাইকেন গঠন করে। ছত্রাক বাতাস থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে এবং উভয়ের জন্য খনিজ লবণ সংগ্রহ করে। অপরদিকে শৈবাল তার ক্লোরোফিলের মাধ্যমে নিজের জন্য এবং ছত্রাকের জন্য কি করে? খাদ্য প্রস্তুত করে। বুঝতে পারছো? আচ্ছা, এরপর আরেকটা উদাহরণ দেওয়া আছে। আমরা 3টা উদাহরণ দেখে ফেলছি মিউচুয়ালিজম। রাইজোবিয়াম নামে একটা ব্যাকটেরিয়া আছে। এই চিত্রটা খুবই ইম্পর্টেন্ট। রাইজোবিয়াম নামে একটা ব্যাকটেরিয়া আছে। এরা কি শিম জাতীয় উদ্ভিদের লেজিমোনাস জাতীয় উদ্ভিদ। হ্যাঁ, লেগুমিনাস প্ল্যান্ট। এদের শিকড়ে অবস্থান করে গুটি তৈরি করে। এই যে শিকড়ে অবস্থান করে গুটি তৈরি করে। বুঝছো? এবং বায়বীয় নাইট্রোজেনকে সেখানে সংবন্ধন করে। ঠিক আছে? ব্যাকটেরিয়া এই নাইট্রোজেন সহযোগী শিম উদ্ভিদকে সরবরাহ করে এবং বিনিময়ে সহযোগী উদ্ভিদ থেকে শর্করা জাতীয় খাদ্য পেয়ে থাকে। তোমরা জানো শিম জাতীয় উদ্ভিদে প্রচুর পরিমাণ নাইট্রোজেন লাগে। এটা সে কেমনে পাবে? ওর মূলে, খেয়াল করছো, এরকম গুটি গুটি নডিউলের মতো তৈরি হয়। হ্যাঁ, এটা কে তৈরি করে? এই যে রাইজোবিয়াম নামের একটা ব্যাকটেরিয়া। তো এই ব্যাকটেরিয়া কি করে? বাতাস থেকে নাইট্রোজেন সংবন্ধন করে সেটা শিম জাতীয় উদ্ভিদকে প্রোভাইড করে, আর শিম জাতীয় উদ্ভিদ বিনিময়কে খাদ্য দেয়। দেখো, তুমি যদি এটা ক্রস সেকশন করো দেখতে এরকম হবে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের মূল, এই হচ্ছে ব্যাকটেরিয়া। এই ব্যাপারটাকে বলা হয় নডিউল। এই পুরোটাকে বলা হয় নডিউল। ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসে। রাইজোবিয়াম জাতীয় উদ্ভিদ লেগুমিনাস প্ল্যান্টের মূলে কি তৈরি করে? নডিউল তৈরি করে। হ্যাঁ, ও কি করে? নাইট্রোজেন কি করে উদ্ভিদকে দেয়? উদ্ভিদকে খাবার দেয়। উদ্ভিদকে কি দেয়? খাবার দেয়। ঠিক আছে? এবার চলো কমেন্সেলিজম। এখানে এটাও পজিটিভ। এখানে একজনের উপকার হয়, আরেকজনের অপকার হয় না, ক্ষতি করে না। হ্যাঁ, দেখো, সহযোগীদের একজন মাত্র উপকৃত হয়, অন্য সহযোগী উপকৃত না হলেও কখনো ক্ষতিগ্রস্ত হয় না। যেমন রোহিণী উদ্ভিদ। তোমরা রোহিণী উদ্ভিদ দেখছো? এই যে এইটা হচ্ছে রোহিণী উদ্ভিদ। ঠিক আছে? রোহিণী উদ্ভিদ এটা কি করে? অ্যাপোফাইট। রোহিণী উদ্ভিদ ইংলিশটা একটু মনে রাখতে হবে। অ্যাপোফাইট। এরা মূলের সাহায্যে ফার্স্টে নিজেকে মাটিতে আবদ্ধ করে, তারপর অন্য একটা বড় উদ্ভিদ, বিশাল বড়, সাধারণত বট গাছ বা পুরান উদ্ভিদ এর দেহে কি করে? আরোহণ করার কারণ কি? ও যাতে বেশি পরিমাণ আলো গ্রহণ করতে পারে। যত উপরে উঠবে, সূর্যের কাছাকাছি যাবে, নিচে থাকলে তো ওই আলোটা পাবে না। স্পেশালি রেইন ফরেস্ট গুলো এরকম হয়, যেখানে অনেক ঘন এবং বড় বড় গাছ আছে, তোমরা দেখবে। ঠিক আছে? আচ্ছা, তো এই যে রোহিণী উদ্ভিদ, এটা কাষ্ঠলতা। হ্যাঁ, এটা আশ্রয় গ্রহণের জন্য এবং সূর্যের আলো লাভ করার জন্য এই গাছটার উপরে আরোহণ করতেছে না, ডিপেন্ড করতেছে। তাহলে ওর কিন্তু উপকার হচ্ছে। কিন্তু সে আশ্রয়দাতা থেকে কোনো খাদ্য নেয় না, কোনো শোষণও করে না, ওর কোনো ক্ষতিও করে না। তাহলে রোহিণী উদ্ভিদ হচ্ছে কমেন্সেলিজমের উদাহরণ। খুবই ইম্পর্টেন্ট। এরপর পরাশ্রয়ী উদ্ভিদ। খেয়াল করো, যে একটা গাছ, এই গাছের এখানে দেখো, তো এখানে চিত্রটা আসলে ভুল দেওয়া। এইটা রোহিণী উদ্ভিদ না, এইটা হচ্ছে রোহিণী উদ্ভিদ। ঠিক আছে? এইটা হচ্ছে পরাশ্রয়ী উদ্ভিদ। আচ্ছা, তো আমাদের কমেন্সেলিজমের সেকেন্ড উদাহরণ পরাশ্রয়ী উদ্ভিদ বা মেটাবায়োন্ট। হ্যাঁ, এই যে এটা হচ্ছে একটা পরাশ্রয়ী উদ্ভিদ। তোমার মনে হইতে পারে না ও তো গাছের উপরেই জন্মাইছে, ও কি করতেছে? গাছ থেকে খাদ্য শোষণ করে নিচ্ছে না, ও কি করে? বাতাস থেকেই খাদ্য সংগ্রহ করে নেয়। ঠিক আছে? বাতাস থেকে বিভিন্ন পুষ্টি উপাদান, অক্সিজেন, নাইট্রোজেন এগুলো নেয়, কিন্তু আশ্রয়দাতার কোনো ক্ষতি করে না। বুঝছো? এটা কি একটা কমেন্সেলিজমের উদাহরণ। হ্যাঁ, দুইজন সহাবস্থান করতেছে, একজনের উপকার হইতেছে, ও যেহেতু উপরে আছে বাতাস থেকে সহজে নিতে পারতেছে, কিন্তু আরেকজনের ক্ষতি করে না। এরপর খেয়াল করো, শৈবাল কি করে? অন্য উদ্ভিদ দেহের ভেতরে আশ্রয় নিয়ে বসবাস করে, কিন্তু আশ্রয়দাতার কোনো ক্ষতি করে না। এটাও কি একটা কমেন্সেলিজম। তাহলে কি 3টা কমেন্সেলিজম আমরা দেখলাম? রোহিণী উদ্ভিদ, পরাশ্রয়ী, আর হচ্ছে শৈবাল। তো এখন আমরা ঋণাত্মক অন্তঃক্রিয়া দেখব। এখানে দুইটা জীবের কোনো না কোনোটা একটা না একটা ক্ষতিগ্রস্ত হয়। তো ঋণাত্মক আন্তঃক্রিয়া 3 ভাগে ভাগ করা যায়: শোষণ, প্রতিযোগিতা, অ্যান্টিবায়োসিস। আমি বুঝাইতে পারলাম? আচ্ছা, ঠিক আছে। তো শোষণটা কি? এখানে একটা জীব আরেকটা জীবকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শোষণ করে, মানে তার অধিকার থেকে বঞ্চিত করে। উদাহরণ হচ্ছে স্বর্ণলতা। তোমরা স্বর্ণলতা দেখছো, এই হচ্ছে একটা স্বর্ণলতা গাছ।
তো স্বর্ণলতা কি করে, রোহিণী উদ্ভিদের মতোই একটা গাছের মধ্যে আরোহণ করে, কিন্তু এবার সে কি করে, ওই গাছের মধ্যে একটা হস্টোরিয়া নামে চোষক অঙ্গ প্রবেশ করে দেয়, ঢুকায় দেয়। তারপর ওটার মাধ্যমে যে উদ্ভিদটা সেখান থেকে বিভিন্ন পদার্থ খাদ্য সংগ্রহ করে। এর ফলে কি হচ্ছে, ও কি ওই উদ্ভিদটাকে কি করতেছে, ক্ষতি করতেছে না, এটাই হচ্ছে শোষণ। ওখান থেকে শোষণ করে নিচ্ছে, ওখান থেকে শোষণ। আরেকটা উদাহরণ হচ্ছে কোকিল কখনো নিজে বাসা বানায় না, সে কি করে, কাকের বাসায় গিয়ে ডিম পারে, বুঝছো? তো কাক কি করে, অনেক কষ্ট করে ওই ডিমগুলায় তা দেয়, আস্তে আস্তে বাচ্চা ফুটে বের হয়ে যায়। তো কাকের একটা অধিকার থেকে সে শোষণ করতেছে না, বুঝতে পারছো? এই দুইটা হচ্ছে শোষণ, ঠিক আছে? এই যে স্বর্ণলতার যে হস্তরিয়াটা সেটা এখানে দেওয়া আছে, তোমাদের বইয়ের চিত্রটা দেখে নিবে। তাহলে শোষণের উদাহরণ কি, স্বর্ণলতা আর হচ্ছে কোকিল। প্রতিযোগিতা, এটা আসলে মানুষের মধ্যেও হয়, বুঝছো? একটা নির্দিষ্ট স্থানে আলো, বাতাস, পানি ও খাদ্যের জন্য জীবগুলার মাঝখানে কি প্রতিযোগিতা হয়ে থাকে। হ্যাঁ, এই প্রতিযোগিতায় সুবিধাজনক বৈশিষ্ট্য সম্পন্ন জীবসমূহ টিকে থাকে, আর বাকিগুলা কি বিতাড়িত হয়ে যায়। হ্যাঁ, এটাকে ডারউইনীয় আন্তঃপ্রজাতিক ও অন্তঃপ্রজাতিক সংগ্রামের ভালো উদাহরণ। আন্তঃপ্রজাতিক মানে কি, ব্যাপারটা বুঝাই। ধরো সুন্দরবন, ঠিক আছে, এখানে হরিণ আছে, কথার কথা। ধরো হরিণকে কারা কারা খায়, হরিণকে খায় হচ্ছে বাঘ, আর হচ্ছে ধরো আমি কথা বলে নিলাম হায়না। হায়না। আচ্ছা, এখন হরিণের সংখ্যা তো আস্তে আস্তে কমতেছে বা নির্দিষ্ট, তাহলে খাবারের জন্য বাঘ আর হায়নার মাঝখানে মারামারি হবে না, তাই তো? তাহলে এখানে কি, এটা কি আন্তঃপ্রজাতিক একটা সম্পর্ক। তো ধরো এখন মারামারি হয়েছে, বাঘ জিতে গেছে, সুন্দরবনের যত হায়না আছে সব গায়েব। আচ্ছা, এবার বাঘ যেহেতু জিতে গেছে, এখানে কি উইনার হচ্ছে বাঘ, তাহলে এখন বাঘ ইচ্ছা মতো হরিণ খাবে আর ইচ্ছা মতো বংশ বিস্তার করবে বাঘ। এবার হরিণের সংখ্যা তো নির্দিষ্ট, বাঘের সংখ্যা হয়ে গেল অনেক বেশি, ঠিক আছে? এখন সবাই কিন্তু হরিণকেই খাবে। এখন কে খাবে, নিজেদের মধ্যে মারামারি লেগে যাবে না? আগে বলো, নিজেদের মধ্যে মারামারি লেগে যাবে। এটা কি অন্তঃপ্রজাতিক, তখন দেখা যাবে একটা আরেকটার সাথে ফাইট করতেছে। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে প্রতিযোগিতা আন্তঃপ্রজাতিক হইতে পারে, অন্তঃপ্রজাতিক হইতে পারে। এরপরের যে উদাহরণটা, এটা খুবই ইম্পর্টেন্ট, অ্যান্টিবায়োসিস। হ্যাঁ, অ্যান্টিবায়োসিস ব্যাপারটা কি, তোমরা অ্যান্টিবায়োটিক খাইছো না, এটার সাথে রিলেটেড আছে। অ্যান্টিবায়োসিস একটা জীব কর্তৃক সৃষ্ট জৈব রাসায়নিক পদার্থের কারণে অন্য একটা জীবের বৃদ্ধি বা বিকাশ আংশিক বা সম্পূর্ণরূপে বাধাগ্রস্ত হয় অথবা মৃত্যু ঘটে, তখন সেই প্রক্রিয়াকে বলা হয় অ্যান্টিবায়োসিস। তোমরা পেনিসিলিন নামে একটা অ্যান্টিবায়োটিক খাইছো। আগে কিন্তু মানুষের হালকা কাটা ছেঁড়া বা হালকা জখম হইলেই সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে মারা যাওয়ার সম্ভাবনা, মারা যাওয়ার রেট অনেক বেশি ছিল। এখন সেটা অনেক কমে আসছে, কারণ কি, অ্যান্টিবায়োটিকের কারণে। অ্যান্টিবায়োটিক যখন তোমরা খাও, তোমার দেহের যেই ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো আছে ওরা মারা যায়। অ্যান্টিবায়োটিকটা কিভাবে আবিষ্কার হয়? আলেকজান্ডার ফ্লেমিং, উনি কি করছিল, উনি একটা পরীক্ষার সময় দেখে একটা কালচার প্লেটে দুইটা জিনিস ছিল। একটা ছত্রাক ছিল, যে ছত্রাকটার নাম ছিল পেনিসিলিয়াম, বুঝছো? একটা ছত্রাক ছিল, পেনিসিলিয়াম তো একটা ছত্রাক, আর এর পাশে একটা ব্যাকটেরিয়ার কালচার ছিল, ঠিক আছে, একটা প্লেটে। তো কিছুক্ষণ পর উনি যেটা দেখতে পারলো, যে ছত্রাকের যে কলোনিটা আছে, পেনিসিলিয়ামের যে কলোনিটা আছে, সেটা আস্তে আস্তে বাড়তেছে, কিন্তু ব্যাকটেরিয়ার যে কলোনিটা আছে সেটা কি বাধাগ্রস্ত হয়ে সেটা আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে। তখন তিনি বুঝলো, তাহলে নিশ্চয়ই এই যে ছত্রাকটা, পেনিসিলিয়াম যেই ছত্রাকটা, সেটা এমন কিছু একটা জৈব রাসায়নিক পদার্থ কি করে, নিঃসৃত করে, যার কারণে ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হচ্ছে বা মারা যাচ্ছে। তো এটা নিয়েই তখন গবেষণা উনি করেন, অ্যান্ড পেনিসিলিয়াম থেকে প্রথম যে আমাদের অ্যান্টিবায়োটিক পেনিসিলিন এটা তৈরি হয়। তারপর থেকে অনেক ধরনের অ্যান্টিবায়োটিক কি আমরা তৈরি করি, যার মাধ্যমে আমাদের দেহে যদি কোনো ব্যাকটেরিয়া হয়, ওই ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করার জন্য সেই অ্যান্টিবায়োটিক আমরা খেয়ে থাকি, বুঝছো? তাহলে অ্যান্টিবায়োসিস বোঝা গেছে, একটা জীব কর্তৃক সৃষ্ট জৈব রাসায়নিক পদার্থের কারণে যদি আরেকটার কি হয়, বৃদ্ধি ব্যাহত হয়, তখন সেটাকেই বলা হয় অ্যান্টিবায়োসিস। আচ্ছা, তো কিছু সংজ্ঞা আছে, একটু দেখে নিবা। সিম্বায়োসিস কি, ধনাত্মক আন্তঃক্রিয়া, ঋণাত্মক, এটা ঋতুক না ঋণাত্মক, ঠিক আছে? মিউচুয়ালিজম কি, কমেন্সালিজম কি,
অ্যান্টিবায়োসিস কি একটু পরে নেব। আচ্ছা, তো জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব এবং পদ্ধতি, এটা হচ্ছে রচনা। পরিবেশ তোমার কেন সংরক্ষণ করা উচিত, জীববৈচিত্র্য কেন সংরক্ষণ করা উচিত, কিভাবে, একটু পরে নিবা। ঠিক আছে, গ্রিন হাউস গ্যাস আসতে তোমরা জানো, গাছপালা এগুলো নষ্ট করে ফেললে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়ে যাবে। হ্যাঁ, এর ফলে বায়ুর তাপমাত্রা বেড়ে যায়, অনেক কিছু হয়। হ্যাঁ, সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে, উপকূল অঞ্চল তলিয়ে যাবে, আবহাওয়ার পরিবর্তন হবে, বনাঞ্চল ধ্বংস হয়ে যাবে, বিভিন্ন রোগবালাইয়ের প্রভাবে ফসল ক্ষতিগ্রস্ত হবে, অনেক কিছু। ঠিক আছে, তো এটা একটু রিডিং পড়ে নিবা, এই পুরা প্যারাটা রিডিং পড়ে নিবা, এখান থেকে খুব একটা আসবে না। তো আমি এখন সামারিটা সুন্দর করে লিখে দিচ্ছি। হ্যাঁ, ধনাত্মক আন্তঃক্রিয়া কারা কারা হয়, মিউচুয়ালিজম, কমেন্সিলিজম। উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট, আমরা অনেকগুলো উদাহরণ দেখছি। ঋণাত্মক আন্তঃক্রিয়া তিনটা, শোষণ, কম্পিটিশন আর হচ্ছে অ্যান্টিবায়োসিস। শোষণ, চলো আমরা কিছু এমসিকিউ সলভ করি। ওকে, দেখো কি বলছে। কোনটা ধনাত্মক আন্তঃক্রিয়া বলো, মিউচুয়ালিজম। বাকি তিনটা ঋণাত্মক, সুপারি গাছে পান গাছের আরোহণ। তোমরা সুপারি গাছে পান গাছের আরোহণ দেখছো, পান গাছ কিন্তু সুপারি গাছ ছাড়াও উঠতে পারে, ও কিন্তু সুপারি গাছ থেকে শোষণ করে না কিছু। হ্যাঁ, তাহলে এটা কি, কমেন্সিলিজম। হ্যাঁ, স্বর্ণলতাটা হচ্ছে শোষণ। কোনটি শিম জাতীয় উদ্ভিদের শিকড়ে গটি তৈরি করে, রাইজোবিয়াম। তাই না? একটা বড় আম গাছের নিচে ছোট চারা গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার কারণ, আলোর জন্য সংগ্রাম। ঠিক আছে, পানির জন্যও কিন্তু সংগ্রাম করতে হয়, কারণ বড় উদ্ভিদটা সব পানি নিয়ে নেয়। বাতাসের জন্য সংগ্রাম করতে হয়, বাতাস কিন্তু নিচেও থাকে, পর্যাপ্ত থাকে। তো এটা আসলে 1 ও 3 বলতে পারো, একটু কনফিউজিং কোশ্চেন আর কি। হ্যাঁ, পেঁচা গাছের কোটরে বাস করে, এটা কি ধরনের আন্তঃক্রিয়া? পেঁচা কিন্তু কোটরটা নিজে বানায় না, কোটর থাকলে সেখানে গিয়ে বাস করে। কোটর যদি বানাইতো তাহলে কিন্তু এটা ঋণাত্মক হইতো, বুঝছো? তো ও কিন্তু গাছের ক্ষতি করতেছে না, তাহলে এটা কমেন্সিলিজম। গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যায়, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায়। এই দুইটা লেখা আছে তোমাদের বইয়ে। ভূমির লবণাক্ততা বাড়ে, আসলে কিন্তু বাড়ে, তোমাদের বইয়ে যেহেতু প্রথম দুইটা আমরা এটাই দিই। একটু কনফিউজিং কোয়েশ্চেন। কাকের বাসায় কোকিল ডিম পারে, এটা কি শোষণ? কাকের অধিকার থেকে কোকিল কি বঞ্চিত করতেছে? হ্যাঁ, স্বর্ণলতা তার চোষক অঙ্গের মাধ্যমে আশ্রয়দাতা উদ্ভিদ থেকে খাদ্য সংগ্রহ করে, এটা কি শোষণ? চিত্রে এটা বলতো নডিউল না, এটা কি মিউচুয়ালিজম। দুইজনই কিন্তু উপকৃত হয়, একটা ব্যাঙের ওজন 200 গ্রাম, সারাদিন এটা কি পরিমাণ পোকামাকড় খেতে থাকে, তার ওজনের সমান খাইতে পারে। আমরা দেখলাম না, তাহলে 200 গ্রাম। কোনটা ঋণাত্মক আন্তঃক্রিয়া? এটা মিউচুয়ালিজম, এটা না, এটা কি আমাদের বলো পরাশ্রয়ী উদ্ভিদ, এটা কমেন্সিলিজম। এখানে কিন্তু কম্পিটিশন হচ্ছে, এই বড় উদ্ভিদটার কারণে ছোট উদ্ভিদটার কম্পিটিশন হচ্ছে। এটা কি জাস্ট আরোহী উদ্ভিদের মতো না স্বর্ণলতা? বোঝা যাচ্ছে না। তাহলে সি বা ডি এর মধ্যে কোন একটা হবে। কোশ্চেনটা একটু আনক্লিয়ার, বুঝছো? তোমরা একটু জানাইও তো, আমার কাছে আনক্লিয়ার লাগতেছে। হরিণ এবং বাঘ, এদের দুইজনের মাঝখানের যে বৈচিত্র্য সেটা কি আমাকে বলো তো। প্রজাতিগত বৈচিত্র্য, দুইটা আলাদা প্রজাতি। কমেন্সিলিজম ও মিথস্ক্রিয়ার ক্ষেত্রে, মিথস্ক্রিয়া এখানে কি, একটা লাভবান হইলেও আরেকটা ক্ষতিগ্রস্ত হয় না। হ্যাঁ, একটা লাভবান হইলেও আরেকটা। কোন মিথস্ক্রিয়ায় উভয়ই উপকৃত হয় আমাকে বলো, শিম ও রাইজোবিয়াম। মিউচুয়ালিজম। ঠিক আছে, কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। মিথস্ক্রিয়া কি, কমেন্সিলিজম কি, অ্যান্টিবায়োসিস কি? মিউচুয়ালিজম, লাইকেন, প্রজাতিগত বৈচিত্র্য, সিম্বায়োসিস। তারপর শৈবাল ও ছত্রাকের মধ্যে সম্পর্ক কোন ধরনের? হলো লাইকেন, মিউচুয়ালিজম। সুন্দর করে লিখবা, সুন্দর করে এক্সপ্লেন করে দিবা। মিউচুয়ালিজম বলতে কি বোঝায় 2 নম্বরের জন্য আসলে লিখবা এবং কয়টা উদাহরণ দিয়ে দিবা, 2টা উদাহরণ দিয়ে দিলেই হবে। কমেন্সিলিজম কি, সুন্দর করে সংজ্ঞাটা লিখবা, উদাহরণ দিয়ে দিবা। নডিউল কি, সুন্দর করে ব্যাখ্যা করবা, চিত্রটা যদি আঁকা দিতে পারো খুবই ভালো। হ্যাঁ, শিম গাছের চিত্রটা যদি আঁকা দিতে পারো খুবই ভালো। স্বর্ণলতাকে কেন ঋণাত্মক আন্তঃক্রিয়া বলে? এই যে হস্টেরিয়ার মাধ্যমে সে খাদ্য নিয়ে নেয়। অ্যান্টিবায়োসিস কি, সুন্দর করে এটা দিবা, ওই চিত্রটা আঁকায় দিলে খুবই ভালো। এই যে প্লেটের যে চিত্রটা, এটা বাড়তে থাকে, এটা আস্তে আস্তে ধ্বংস হইতে থাকে। ঠিক আছে, নডিউল কি, নডিউল তৈরির প্রক্রিয়া ব্যাখ্যা করো। তো আমাদের মোটামুটি ডান। আমরা এখন কিছু সিকিউ সলভ করবো, আসলে সলভ করাবো না, কারণ এগুলো সব তুমি পড়ে আসছো। আমি তোমাকে বলবো যে এটা এমনি, ওইটা এমনি, ওইটা এমনি, দ্যাটস ইট। চলো আমরা শুরু করি। তো চলো আমরা সৃজনশীল সলভ করি। আমি জাস্ট আইডিয়াটা দিয়ে দিব, তুমি বাকিটা নিজের মতো সলভ করে ফেলবে। শক্তি প্রবাহ কি জানো, খরগোশ, বাস্তুতন্ত্র, এগুলো কিন্তু আমরা পড়ছি ক খ এর মধ্যে, ডিটেলস আলোচনা আমি দেখাইছি, তাই না? বিওসি এর মধ্যে রাজ্যগত, প্ল্যান্টি আর অ্যানিমেলিয়া, এটা হচ্ছে জীবন পাঠের, করে ফেলবে। হ্যাঁ,
উদ্দীপকের উপাদানগুলোর আলোকে বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ, তাহলে এ থেকে এটা শক্তি প্রবাহটা এক্সপ্লেন করবে শক্তি পিরামিড দিয়ে, ঠিক আছে, সুন্দর করে শক্তি পিরামিড দিয়ে এক্সপ্লেন করবে, ঠিক আছে, তোমরা কি বুঝছো? আচ্ছা, তারপর মিউচুয়ালিজম কি? স্ববশী জীব কাদের বলে? স্ববশী। হ্যাঁ, এতে উল্লেখিত পুকুরের বাস্তুতন্ত্র এক্সপ্লেন করতে পারবে না, আমি তোমাদের শিখাইছি। বিতে উল্লেখিত শৃঙ্খল দুইটার তুলনামূলক, দেখো তো এটা কি আমাকে বলো তো? শিকারজীবী, তাই না? আর এটা কি আমাদের বলতো? পরজীবী খাদ্য শৃঙ্খল। এগুলো তুলনা করবা, শক্তি প্রবাহ তুলনা করবে, এটা লম্বা এটা ছোট, শক্তি প্রবাহ পুষ্টি প্রবাহ তুলনা, ঠিক আছে। ট্রফিক লেভেল কাকে বলে? শৈবাল ও ছত্রাক। লাইকেন এটা কি? মিউচুয়ালিজম। হ্যাঁ, 2 নং খাদ্য শিকল, 2 নং এটা কি আমাকে বলো তো? পরজীবী, ঠিক আছে। 1 নং খাদ্য শিকলে ছোট মাছের সংখ্যা বেড়ে গেলে, আচ্ছা যে কোনো জায়গায় ধরো এটা সংখ্যা বেড়ে গেলে, আমি তোমাকে ব্যাপারটা বুঝাই। এ পি সি, আচ্ছা চিন্তা করো যদি এইটা বেড়ে যায়, ঠিক আছে, এটা বেড়ে গেলে কি হবে? এর আগেও কিছু একটা আছে, ধরো এক্স আছে, হ্যাঁ, এটা যদি বেড়ে যায় তাহলে এটার উপরে প্রেসার পড়বে, এটা আস্তে আস্তে কমতে থাকবে, ঠিক আছে, এটা কমতে থাকবে। এটা যদি কমে যায়, এটার সংখ্যা বাইরে যাবে, এটার সংখ্যা বাইরে গেলে এটার আগেরটা আবার কমে যাবে, বুঝতে পারছো? এটার সংখ্যা বাইরে গেলে এটার সংখ্যাও কি বাড়বে, বুঝতে পারছো? পুরো একটা ডিসব্যালেন্স ক্রিয়েট হয়ে যাবে, পুরো একটা ডিসব্যালেন্স ক্রিয়েট। এটা যদি বাইরে যায় তাহলে খেয়াল করো কি হবে, কাহিনী কি হবে খেয়াল করো। এটা বেড়ে গেছে, তাহলে কি হবে আমাকে বলো তো? খুদে পোকার সংখ্যা কমে যাবে। খুদে পোকা যদি কমে যায়, শ্যাওলা বাইরে যাবে। কারণ শ্যাওলা যদি বাইরে যায়, পুকুরে শ্যাওলা বেশি হয়ে গেছে, অক্সিজেনের ঘাটতি পড়বে, অক্সিজেনের ঘাটতি পড়লে এ অনেক ক্ষতিগ্রস্ত হবে। লং টার্মে গিয়ে ও ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওর সংখ্যাও কমে যাবে, ও কমে গেলে বক কমে যাবে, তাহলে পুরা বাস্তুতন্ত্রটাই গ্যাঞ্জাম লেগে গেল। আচ্ছা, এভাবে এক্সপ্লেন করবে, ওকে, ঠিক আছে। ওকে, এরপর বাস্তুতন্ত্র কি? বিয়োজকের ভূমিকা তুমি জানো। খাদ্য শিকলটার সাথে আরো 3টা শিকল নিয়ে একটা খাদ্য জাল তৈরি করো। এটা কি পুকুরের না? তো পুকুরে আরো 3টা তুমি কি খাদ্য শিকল নাও, একটা খাদ্য জাল তৈরি করো। খুবই মজার এবং কমেই তুমি 3 এ 3 পেয়ে যাবে। এটা আনসার করতে কিন্তু বেশিক্ষণ লাগবে না। 3টা খাদ্য শিকল বানাবা, খাদ্য জাল বানাই ফেলবে, ঠিক আছে। আচ্ছা, উদ্দীপকের প্রথম উপাদানটার অনুপস্থিতিতে বাস্তুতন্ত্রে কি প্রভাব পড়বে? এটা যদি কমে যায়, ও খাবার পাবে না। চিন্তা করো, শৈবাল নাই, হ্যাঁ, তাহলে যেই জু প্লাঙ্কটন গুলা ছিল ওগুলার খাদ্যাভাব করবে, এগুলো কমে যাবে। এটা যদি কমে যায়, ছোট মাছ কমে যাবে, আস্তে আস্তে ঘটবে। ছোট মাছ কমলে বড় মাছ কমবে, বড় মাছ কমলে বাজ পাখি কমবে, সবকিছুই কি কমে যাবে। পুরা যে কোনো একটা জাস্ট চেঞ্জ করে দাও, ভালোই এফেক্টেড হবে, ঠিক আছে। ট্রাফিক লেভেল কি? শৈবাল ছত্রাকের সহাবস্থান। সবচেয়ে ছোট খাদ্য শৃঙ্খল হচ্ছে উৎপাদক, খরগোশ, বাঘ। এটা ব্যাখ্যা করে দিই, এটা কি শিকারজীবী একটা খাদ্য শৃঙ্খল, ঠিক আছে। উদ্দীপকের আলোকে সর্বোচ্চ খাদ্য শৃঙ্খল, এই যে এইটা, হ্যাঁ, ও তৃতীয় খাদ্য শৃঙ্খলে, বুঝছো, তৃতীয় স্তরের খাদকদের অনুপস্থিতি। তাহলে প্রথম স্তরের খাদক, দ্বিতীয়, তৃতীয়, এটার যদি অনুপস্থিতি হয় কি গ্যাঞ্জাম হবে, বুঝছো? এই বাস্তুতন্ত্রে যদি সাপ না থাকে, কি হবে আমাকে বলো তো? শামুক বাইরে যাবে, ইঁদুর বাইরে যাবে, ঠিক আছে, ময়ূর মারা যাবে, ব্যাং বাইরে যাবে, মানে পুরো একটা গ্যাঞ্জামিয়া সিচুয়েশন হয়ে যাবে। ময়ূর থাকবে না, ময়ূর ভ্যানিশ হয়ে যাবে, ইঁদুর বাড়বে, শামুক বাড়বে, ব্যাং বাড়বে। আর ইঁদুর শামুক যদি বাড়ে, উৎপাদ কমে যাবে, এরা বেশি খায় ফেলবে। ব্যাং যদি বাইরে যায়, ফড়িং কমে যাবে, ঠিক আছে। উৎপাদ যদি কমে যায়, খেয়াল করো, ইঁদুর শামুক বাইরে গেছে, এটা কিন্তু কমে গেছে, এটা কমলে ফড়িং এমনিতেই কমে যাবে, তাহলে ব্যাং আরো বাড়তেছে, তাহলে একটা সময় ফড়িং নির্বংশ হয়ে যাবে, ফড়িং নির্বংশ হয়ে গেলে ব্যাংও নির্বংশ হয়ে যাবে, অনেক গ্যাঞ্জাম হবে, ঠিক আছে। আর এদেরকে তখন খাওয়ার কেউ থাকবে না, তাহলে এরাও কি অনেক বাইরে যাবে, অনেক বাইরে গেলে কি এরা খাইতে খাইতে উৎপাদক শেষ করে ফেলবে, উৎপাদক শেষ করে ফেললে কি এটা কমে গেলে খরগোশও কমে যাবে, বাঘও কমে যাবে। একটাকে ফালাই দাও তো দেখো একদম মারাত্মক হিউজ ব্যাপার স্যাপার তৈরি হয়ে যায়। এটা একটু নিজেরা দেখে নিবা। জীববৈচিত্র্য কি? জীবের বৈশিষ্ট্য, এটা তো অন্য চ্যাপ্টারের। উদ্দীপকের উপাদান সমূহ ব্যবহার করে জলজ বাস্তুতন্ত্র, এই যে এটা জলজ বাস্তুতন্ত্র মানে পুকুরের বাস্তুতন্ত্র তুমি এক্সপ্লেন করবে, হ্যাঁ। উদ্দীপকের রেখাচিত্রে শিকলগুলোতে পর্যায়ক্রমে সবচেয়ে বেশি শিকল ব্যয়, আচ্ছা এর মধ্যে কোন শিকলে সবচেয়ে বেশি শক্তি ব্যয় হয়, যেটা সবচেয়ে বড়, এই যে এটা না, তুমি দেখবা কোনটা সবচেয়ে বড় সেটা। শিম জাতীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম অবস্থান করে। প্রকৃতির ধাঙর কি? সুবিচার পাওয়ার জন্য ডিএনএ, এটা অন্য একটা।
দৃশ্যকল্প 1-এর জীব দুইটা কি ধরনের আন্তঃক্রিয়া আমাকে বলো তো? মিউচুয়ালিজম। সুন্দর করে এক্সপ্লেন করবা, চিত্র দিয়ে এক্সপ্লেন করবা। 1 ও 2 এর মধ্যে কোনটায় শক্তির অপচয় বেশি হয় আমাকে বলো তো? যেটা ছোট সেটাই কম হয়, যেটাই কম হয় এটাই বেশি হয়। তুমি শক্তির পিরামিড দিয়ে ব্যাখ্যা করে দিবা। দুইটা পিরামিড আঁকাবা, ঠিক আছে? এখানে থাকবে শৈবাল, ছোট মাছ, বাজ পাখি, ওখানে কি ঘাস পতঙ্গ, ব্যাং, সাপ। 110.1 এমনি লিখে দিবা, ঠিক আছে? আচ্ছা, ট্রফিক লেভেল কি, নোডিউল কি ধরনের মিউচুয়ালিজম। হ্যাঁ, পুষ্টির প্রবাহ বর্ণনা। আচ্ছা, পুষ্টির প্রবাহ বর্ণনা তোমরা পারো আমাকে বলো তো? আচ্ছা, এক্স এর অনুপস্থিতি, এটা হচ্ছে বিয়োজক। বিয়োজক যদি না থাকতো খুবই গ্যাঞ্জাম হইতো। এরা পরিবেশের সাথে মিশতে পারতো না, এরা বসতো না, গলতো না। ফলে পরিবেশে কি, যে পুষ্টির যে রিসাইক্লিং প্রসেসটা, সেটা আর হইতো না। এরা মারা যাওয়ার পর যেমনি আছে এমনি থাকতো, পরিবেশ আবার তার পুষ্টিটা গেইন করতো না, ঠিক আছে? এরপর বলছে পুষ্টির প্রভাব। এই যে পুষ্টির প্রভাব বর্ণনা, এই যে এটা, ঠিক আছে? এটাই তুমি পুষ্টির প্রভাব বর্ণনা করো, দ্যাটস ইট। পুষ্টি কেমনে কি যায়? সূর্য থেকে এখানে আসে, উৎপাদক কি করে? উৎপাদক থেকে এখানে যায়, এখান থেকে এখানে যায়। আমি কি বুঝাইতে পারলাম? বলো তো, তোমরা কি বুঝছো? হেই, কোনটাতে আসলাম? এরপর এটা খেয়াল করো। জীববৈচিত্র্য, হরিণকে হার্বিভোরাস কেন বলা হয়? আচ্ছা, পুষ্টির প্রভাব তুমি ব্যাখ্যা করতে পারবে না। শৈবাল থেকে কি কিসে যাবে আমাকে বলো? বিয়োজক। ছোট মাছ বিয়োজক, বড় মাছ বিয়োজক, মানুষ বিয়োজক, ঠিক আছে? তাই তো। তারপর বিয়োজক থেকে পরিবেশে ফেরত আসবে, আমি কি তোমাকে বুঝাইতে পারলাম? তুমি পরীক্ষায় এক্সপ্লেন করার সময় এই অ্যারোগুলো দেওয়া লাগবে না। লাল অ্যারো দিয়ে আমি যেগুলো দেখাইছি ওগুলো দেওয়া লাগবে না, বুঝছো? এই যে উৎপাদক দেখাবার কি, ঠিক আছে? উৎপাদক যারা যারা আছে, তোমাকে বললো কোন একটা খাদ্য শিকল দিয়ে এখানে কি ব্যাখ্যা করো, এখানে পুষ্টির প্রভাব। তাহলে উৎপাদক গুলো তুমি এখানে দিবা, তৃণভোজীগুলো এখানে দিবা, মাংসাশীগুলো এখানে দিবা। বিয়োজক, পুষ্টি ভান্ডার, শ্বসনে শক্তি হয়, এরা সেম থাকবে। জাস্ট খাদ্য শিকল অনুযায়ী উৎপাদকের জায়গায় উৎপাদক বসবে, তৃণভোজীর জায়গায় তৃণভোজী বসবে, মাংসাশীর জায়গায় মাংসাশী। এই চিত্রটা আঁকায় দিবা, বুঝছো? যে কোনো একটা খাদ্য শিকল দিয়ে যদি বলে পুষ্টির প্রভাব ব্যাখ্যা, এখানে উৎপাদক গুলা দিবা, এখানে তৃণভোজী গুলা দিবা, এখানে মাংসাশী গুলা দিবা, দ্যাটস ইট। এই চিত্রটা আঁকাবা, সুন্দর করে এক্সপ্লেন করে দিবা। তোমরা বুঝছো? আচ্ছা, এরপরেরটা চলো। মৃত পাখি বিয়োজক কেঁচো। প্লাঙ্কটন, ছোট মাছ, বড় মাছ পি। লাইকেন কি? কাককে ধাঙর বলা হয় কেন? কারণ সে মৃত জিনিস খেতে বেশি পছন্দ করে। উদ্দীপকের 1 নং শিকলটা একটা অসম্পূর্ণ। এটা কি মৃতজীবী শিকল না? অসম্পূর্ণ, কারণ এখানে কোনো উৎপাদক নাই, ঠিক আছে? এর আগে আরো বিশাল পার্ট আছে, আগে তো পাখির মরা লাগবে, এরপরে না এটা শুরু হবে। হ্যাঁ, 2 নং শিকলের পি এর সংখ্যা কমে গেলে কি হবে আমাকে বলো তো? বড় মাছ বাইরে যাবে। বড় মাছ বাড়লে কি ছোট মাছ কমে যাবে, বুঝছো? ছোট মাছ যদি কমে যায় তাহলে প্লাঙ্কটনের সংখ্যা বাইরে যাবে। ফাইটোপ্লাঙ্কটন যদি বাইরে যায়, শ্যাওলা বেশি হয়ে যাবে পুকুরে, অক্সিজেনের ঘাটতি পড়বে। অক্সিজেনের ঘাটতি হলে এও মরবে, ও মরবে, বুঝছো? তো জ্ঞান সৃষ্টি হবে। জু প্লাঙ্কটন, ছোট মাছ বড় মাছ। শৈবাল, জু প্লাঙ্কটন, ছোট মাছ বড় মাছ, বাজ পাখি, ছোট মাছ বড় মাছ, বাজ পাখি। জীববৈচিত্র্য কি? হ্যাঁ। 3 নং খাদ্য শৃঙ্খলটা অসম্পূর্ণ খাদ্য শৃঙ্খল। কেন বলো তো? এখানে কোনো উৎপাদক নাই। ছোট মাছ তো নিজের থেকে খাদ্য প্রডিউস করতে পারবে না। 1 নং এবং 2 নং খাদ্য শিকল দুটার কোনটাতে শক্তির অপচয় বেশি হয়? 1 এবং 2 এটাতে বেশি হয়। কেন বেশি হয়? সুন্দর করে লিখবা, কারণ বেশি, স্টেপ বেশি। এন্ড শক্তি পিরামিড দিয়ে এক্সপ্লেন করবা। দুইটা পিরামিড আঁকাবা। একটা বনভূমির বাস্তুতন্ত্রে রয়েছে সবুজ ঘাস, খরগোশ, ময়ূর, ঘাসফড়িং, ব্যাং, ইঁদুর, সাপ, হরিণ, বাঘ। অন্যদিকে একটা ধান ক্ষেতের বাস্তুতন্ত্রে রয়েছে ধান গাছ, হাবিজাবি লেখা আছে। প্রজাতিগত বৈচিত্র্য, ভ্রূণের রেচনে অমরার ভূমিকা, এটা প্রজনন চ্যাপ্টারে, ঠিক আছে? উদ্দীপকের প্রথম বাস্তুতন্ত্রের বিদ্যমান জীবগুলোর সমন্বয়ে সৃষ্ট একটা খাদ্যজাল, নিজের মতো করে একটা খাদ্যজাল বানাবা। সবুজ, যেখানে সবুজ ঘাস, খরগোশ, ময়ূর, ঘাসফড়িং, ব্যাং, ইঁদুর এগুলো থাকবে, নিজের মতো বানানো যায়, বুঝছো? তুমি প্রাণীগুলাকে লিখবা, তারপর কে কাকে খায় ওইটার উপর ভিত্তি করে সুন্দর করে একটা খাদ্যজাল বানাই দিবা, তারপর ওই খাদ্যজালটা এক্সপ্লেন করে দিবা। হ্যাঁ, উদ্দীপকের বাস্তুতন্ত্র দুটিতে ঘাসফড়িং, ব্যাং ও ইঁদুর যদি অনুপস্থিত থাকে, বাস্তুতন্ত্রের কি কি পরিবর্তন হবে? আগে খাদ্যজালটা আঁকায় নিবা, একটা খাদ্যজাল বানায় নিবা, তারপর দেখাবা এটা পরিবর্তন হলে কি কি চেঞ্জেস আসবে। বুঝছো? এগুলো একটু নিজে প্র্যাকটিস করতে হবে। আম গাছ, রোহিণী, স্বর্ণলতা, পতঙ্গ, পাখি, লাইকেন। খাদ্যজাল কি? খরগোশ কোন ট্রফিক লেভেলে? উদ্দীপকের উপাদানগুলা নিয়ে একটা খাদ্য শিকল, ঠিক আছে, ব্যাখ্যা করবে। হ্যাঁ, আম গাছ, এটা তো খুবই হয়ে গেল। আম গাছকে কে খাবে আমাকে বলো তো? পতঙ্গ কে খাবে? পাখি। আম গাছকে পাখিও খাবে।
ঠিক আছে। আচ্ছা, এরপর আম গাছের উপরে ডিপেন্ড করে স্বর্ণলতা, রোহিণী, লাইকেন তো এখানে নাই। আচ্ছা ঠিক আছে, একটা খাদ্য শিকল বানাবো আর কি, যেমন যেমন সবগুলা কি অন্তর্ভুক্ত করতে হবে এরকম না। হ্যাঁ, তারপর উদ্দীপকের জীবগুলার মধ্যকার মিথস্ক্রিয়া ও আন্তঃনির্ভরশীল। মিথস্ক্রিয়া তো এক্সপ্লেন করবে, রোহিণী কি করে, স্বর্ণলতা কি করে, লাইকেন কি করে, বুঝছো। তারপর আম গাছের সাথে পতঙ্গ আর পাখি মিউচুয়ালিজম। ঠিক আছে, আম গাছের সাথে রোহিণী কি, কমেন্সিলিজম। আম গাছের সাথে স্বর্ণলতা কি বলো, শোষণ। আর লাইকেন কি, মিউচুয়ালিজম। বুঝতে পারছো। ওহি ধান ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় ফড়িং, ব্যাং, পানিতে ছোট মাছ, একটা সাপ, একটা বক দেখতে পেলো। ধারণ কি, ধাঙর কি, ব্যাকটেরিয়া শিম জাতীয়। হ্যাঁ, মিউচুয়ালিজম। হ্যাঁ, একটা খাদ্য জাল তৈরি করবা। খাদ্য জাল তৈরি করা খুব সহজ, তুমি জীবগুলা লিখবা, তারপর কে কার উপরে ডিপেন্ডেন্ট। ঠিক আছে, আমি একটা খাদ্য জাল বানাই, চলো। হ্যাঁ, ফড়িং, ব্যাং, পানিতে ছোট মাছ, একটা সাপ, বক। ছোট মাছ, সাপ, বক। ঠিক আছে। আচ্ছা, তাহলে ফড়িং কে কে খাবে, ফড়িং কে খায় ব্যাং। ঠিক আছে। আচ্ছা, ছোট মাছকে কে খায়, ব্যাং। তাই তো, ছোট মাছকে সাপও খায়, বকও খায়, তাই তো। ব্যাংকে কে খায়, ব্যাংকে খায় সাপ। বক কিন্তু ব্যাং খায় না। ঠিক আছে। আচ্ছা, তুমি এখানে একটা উৎপাদক দিয়ে দিলা। ঠিক আছে, ধান খেতে তো উৎপাদক আছেই। উৎপাদককে কারা খায়, এইটা ফড়িং খায়। তো এইটা একটা খাদ্য শিকল বা খাদ্য জাল হইতে পারে। তোমারটা যে পুরো অ্যাকুরেট হইতে হবে বা ইউনিক হইতে হবে এরকম না, এক একজনের এক রকম হইতে পারে। হ্যাঁ, উদ্দীপকের জীবগুলা কিভাবে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ব্যাং কিভাবে পালন করে, সাপ কিভাবে, বক কিভাবে, এগুলো বলবে। ঠিক আছে, এগুলো সুন্দর করে বলবে, সবগুলাই কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, একটা কি বাস্তুতন্ত্র দেওয়া আছে, ধান ক্ষেতের বাস্তুতন্ত্র। শক্তি প্রবাহ কালো কাকে বলে, আপেলকে অপ্রকৃত ফল কেন বলে, শুধু গর্ভাশয় কিন্তু এখানে ফলে পরিণত হয় না। জন্য চিত্র এক্স এর পরিপ্রেক্ষিতে একটা শক্তি পিরামিড, মানে এই যে এখানে একটা শক্তি পিরামিড এক্সপ্লেইন করবো। শক্তি পিরামিড বানাবা, নিচে উৎপাদক, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, এক্সপ্লেইন করবো। এম এর উপস্থিতিতে, এম মানে হচ্ছে উৎপাদক, উৎপাদক যদি না থাকে এই সিস্টেমে কি হবে, সুন্দর করে ব্যাখ্যা করবো। বাস্তুতন্ত্র, ভৌত উপাদান, এখানে কি আমাদের বলো, জড় উপাদান, জীব উপাদান। কমেন্সিলিজম কি, মশা ও ডেঙ্গু ভাইরাসের মধ্যে কি ধরনের, আমাকে বলো পরজীবী। ঠিক আছে। উদ্দীপকে বি এর উপাদান সমূহ, আমাকে বলো। হ্যাঁ, এটা কি, জড় উপাদান, জৈব আর অজৈব এক্সপ্লেন করবে। উদ্দীপকের সি উপাদান ক্রিয়াশীল থাকায় বাস্তু, এটা কি আমাদের জীব উপাদান, এটা ক্রিয়াশীল থাকার কারণে কি বাস্তুতন্ত্র সজীব থাকে। এফ, শামুক, ইঁদুর, উদ্ভিদ, বাজ পাখি। ঠিক আছে। আচ্ছা, কিছু প্রাণী লেখা যায় কিন্তু শৃঙ্খল না। ঘাস ফড়িং, সাপ, ঘাস, ব্যাং। পচা আবর্জনা, ছোট পাখি, ছত্রাক, কেঁচো। প্ল্যাঙ্কটন কি, শৈবালু, ছত্রাকের সহাবস্থান, লাইকেন। এফ ও জি এর চিহ্নিত জীবগুলাকে নিয়ে একটা খাদ্য জাল, শামুক, ইঁদুর, উদ্ভিদ, এই সবগুলা নিয়ে একটা খাদ্য জাল বানাবো। ঠিক আছে, এই সবগুলা প্রাণী ইনক্লুড থাকবে, কে কাকে খায় এটা অ্যারো দিয়ে দেখাই দিলেই হবে। ঠিক আছে। এরপর জি ও এইচ এর জীবকুল দ্বারা গঠিত খাদ্য শিকলের মধ্যে কোনটায়, এই যে এগুলা দিয়ে তুমি খাদ্য শিকল বানাবা। ঠিক আছে, যতগুলা খাদ্য শিকল বানানো যায় তুমি ফার্স্টে একটা খাদ্য জাল বানায় নিতে পারো, বা অনেকগুলা খাদ্য শিকল বানাও। এর মধ্যে কোনটাতে অধিক শক্তি ব্যয় হবে, তো তোমার খাদ্য জাল না বানায় সবচেয়ে বড় খাদ্য শিকলটা তুমি বানাবা, সবচেয়ে বড় খাদ্য শিকলটা বানাবা। ঠিক আছে, ওটাতে সবচেয়ে বেশি অপচয়। ওকে, ডান। সবচেয়ে বড় খাদ্য শিকল বানাইতে পারবে না, এই প্রাণীগুলো নিয়ে সবচেয়ে বড় খাদ্য, ঘাসকে কে খায়, আমাকে বলো। ঘাস ফড়িং, তাই তো। ঘাস ফড়িংকে কে খায়, ব্যাং, তাই তো। ব্যাংকে কে খায়, আমাকে বলো। ব্যাংকে কে খায়, সাপ। তাহলে 4টা হইলো, এর থেকে বেশি কি বানাইতে পারি না, এর থেকে বেশি আমরা বানাইতে পারি না। ঠিক আছে, ওকে, নিজেরা একটু ট্রাই করবো। হ্যাঁ, ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন, ছোট মাছ, বড় মাছ। অ্যান্টিবায়োসিস কি, স্বর্ণলতা কেন ঋণাত্মক। 2 নং শিকলটা অসম্পূর্ণ, কারণ কোনো উৎপাদক তো নাই, মৃত মাছ তো আসমান থেকে আসবে না। দেখবে এর আগে আরো জিনিসপত্র আছে, মৃত মাছ কাদেরকে খায়, তারপর মৃত মাছটা মরে, ওই শিকলটা আগে এক্সপ্লেন করবে, যে উৎপাদক, তারপর কি জুপ্লাঙ্কটন, ছোট মাছ, বড় মাছ, তারপর বড় মাছটা মরে, তারপর এইটা শুরু হয়। হ্যাঁ, 1 নং খাদ্য শিকলটা শক্তি প্রবাহের পিরামিড বিশ্লেষণ করো।
সহজ না? আমাকে বলো, সবাই পারবা তো? পারবা, ঠিক আছে। এরপর সূর্য, ভাসমান সবুজ উদ্ভিদ, ছোট মাছ, বড় মাছ। হ্যাঁ, একটা জলজ বাস্তুতন্ত্রের চিহ্নিত চিত্র, একটা জলজ বাস্তুতন্ত্র, ওই যে পুকুরের বাস্তুতন্ত্র, সেটা চিত্র আঁকায় দিবে। ঠিক আছে। এনের সংখ্যা কমে গেলে, ছোট মাছ কমে গেলে কি হবে? ছোট মাছ কমে গেলে বড় মাছ কমে যাবে, তাই না? কারণ খাদ্য অভাব হবে, এটা বেড়ে যাবে। ভাসমান সবুজ উদ্ভিদ যদি বাইরে যায়, অক্সিজেনের ঘাটতি হবে না? অক্সিজেনের ঘাটতি যদি হয়, এটাও মরবে, এটাও মরবে। বুঝতে পারছো? এটা একটা পুকুরের বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য কাকে বলে। এস এর শক্তি, সূর্য এস এর শক্তি কিভাবে বড় মাছ, এই যে এটা হচ্ছে বড় মাছ, বড় মাছে পৌঁছায়। শক্তির পিরামিডটা এক্সপ্লেন করে দিবা, শক্তির পিরামিডটা এক্সপ্লেন করে দিবা। প্যারামিসিয়াম, রোহিণী, আম। হ্যাঁ, মৃতজীবী খাদ্য শৃঙ্খল, হরিণকে পরজীবী কেন বলা হয়? পি রাজ্যে পি পি, এটা হচ্ছে কি? জীবন পাঠ। জীবন পাঠের চ্যাপ্টার কিন্তু তাও আছে। কিউ এবং আর এর মধ্যে যেই বৈশিষ্ট্য, কমেন্সেলিজম, তাই না? রোহিণী উপকৃত হয় কিন্তু আম গাছ উপকৃত হয় না। তো এর মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো। একদম পান্তা ভাত করে দিয়েছি, যা কিছু লাগবে সবকিছু পড়ে দিছি, এর বাইরে আর কিচ্ছু তোমার লাগবে না। ওকে, তো আল্লাহ হাফেজ। ডেসক্রিপশনে ক্লাসের নোট, দাগানো বই এবং ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে, সবাই যুক্ত হয়ে যাবে। তো আল্লাহ হাফেজ, সবাই অনেক অনেক ভালো।